শেষমেশ বিয়েটা ভাঙতে বাধ্য হলেন কনেপক্ষ। অনুষ্ঠান মঞ্চে সকলের সম্মুখে বরের মুখোশ খুলে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে তিয়াশা। বিয়ের কনে তখনও বিহ্বল তাকিয়ে। খানিক আগে চেঁচিয়ে উঠছিল তিয়া, রীতিমতো খুন করার জন্য হাঁসফাঁস করছিল সে। পরিস্থিতি খারাপ দেখে চেপে ধরল ওর বন্ধু আওয়ান। ছাড় আমায়, এই হারামির বাচ্চা তো মেরেই ফেলবো আমি আজকে। আমাকে কাল বিয়ে করবে বলে আজ এখানে কে বিয়ে করতে আসছে? ছাড় আমাকে, জানার তোকে তো জুতা পেটা করবো আমি তারা। রনাকের অবস্থা কাহিল, পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে পাচ্ছে না। তিয়া যেন আরো রেগে যায়। স্টেজের সামনে থাকা ফ্লাওয়ার ভাসগুলো ভেঙেও শান্তি হয়নি তার। কনের সামনে গিয়ে থেমে যায়, মেয়েটার দিকে আঙ্গুল তুলে বলে, এই মেয়ের জন্য, হ্যাঁ এই মেয়ের জন্য তুই আমার সাথে প্রতারণা করলি। হারামি জানোয়ার, আজ তোকে তোর বিয়ে করার স্বাদ মেটাবো আমি। মেয়েটার গলা চেপে ধরে তিয়া। সবাই চেঁচিয়ে ওঠে। রওনাক ছুটে যায় সেদিকে। এবার কনেকে ছেড়ে রওনাকের উপর হামলা করে। রওনাকের জিভ বেরিয়ে আসার উপক্রম। আওয়ান এতক্ষণ মুখ টিপে হাসলেও এবার তিয়াকে আটকায়। তিয়াকে ছাড়া পেয়ে বারবার শ্বাস নেয় রওনাক। সকলেই ছুটে আসে ওর দিকে। কি হচ্ছে বুঝতে পারছে না। একজন লোক চেঁচিয়ে উঠলেন, সম্ভবত কনের বাবা তিনি। কি হচ্ছেটা কি? এই মেয়েটাই বা কে? এভাবে হামলাই বা করছে কেন? আঙ্কেল, আমি আপনাকে পরে বোঝাবো সব। আগে কি বোঝাবি তুই? কি বলবি ওনাদের? কথা বলতে বলতে রওনাকের কাছে চলে এসেছে তিয়া। আওয়ানের ইচ্ছে হচ্ছে মাটিতে গড়াগড়ি খেতে, তবে খুব কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রওনাকের কলার চেপে ধরে গালি প্রদান করলো তিয়া। হারামির বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না তাই না? জিভ দিয়ে পানি পড়ে, শুধু টাকা চাইতো না। দেখ তিয়া, ভাষা খারাপ করবে না বলে রাখলাম। দাঁতে দাঁত চেপে বলল রওনাক। তিয়ার রাগ বাতাসের গতিতে বৃদ্ধি পেল। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল রওনাককে। ধাক্কা সামলাতে না পেরে বরের আসনের নিচে পড়ে গেল রওনাক। এতক্ষণ পর বিয়ের কোণে তথা জারিন মুখ খুলল। কি হচ্ছে এটা কি এসব? আমাকে কি পাগল মনে হয় সবার? আর রওনাক, এসব কি? কে এই মেয়েটা? জানি না আমি। রওনাক কথা পূরণ করতে পারেনি। তার পূর্বে অট্টহাসিতে ফেটে পড়ল তিয়া। সকলের দৃষ্টি এখন ওর উপর। কিয়ৎক্ষণ বাদে বলল তিয়া, এই হারামির উদ্দেশ্য হলো টাকা। যে যত টাকা দিবে তার সাথে রিলেশন করবে। মানে? বোঝাচ্ছি আমি। এই যে ভোলা ভালা সুন্দর চেহারাটা দেখছো, এর পেছনে লুকিয়ে আছে একটা নিকৃষ্ট মানুষ। একটু থামলো তিয়া। আওয়ানের দিকে তাকাতেই আওয়ান ইশারায় আশ্বস্ত করলো। তিয়া বলা শুরু করলো, প্রথমে তোমায় হেল্প করবে, তারপর নানা বাহানা পাকিয়ে তোমার থেকে টাকা নিবে, কথার জালিয়ে ফাঁসিয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলবে। আর সর্বশেষ যেখানে সুবিধা পাবে সেখানেই বিয়ে করবে অথবা বিয়ের অভিনয় করবে। তোমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজনে তোমার বিক্রি করে দেবে এই লম্পটটা। রওনান শুকনো ঢোক গেল। তিয়াকে না থামালে সর্বনাশ হয়ে যাবে। তিয়ার দিকে এগোতে গেলে বাধা হলো আওয়ান। ফিসফিস করে বলল, বেশি বার বেরো না খোকা, ঝড়ে পড়ে যাবে। খেলা তো সবে শুরু। কটমট করে উঠল রওনাক। সেসব দেখার সময় সুযোগ নেই কারো। সবার দৃষ্টি তিয়াকে ঘিরে। তিয়া বলছে, আমার সাথে রিলেশন করে অন্য মেয়েকে বিয়ে করতে এসছে। এই যে একটু আগে ও আমায় বলল তোমার বাসায় না মনলে কালকেই বিয়ে করবো আমরা, অথচ এইদিকে বর সেজে আছেন উনি। না জানি আর কতজনের সাথে প্রতারণা করে চলেছে এই লোকটা। আঙ্কেল, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। মিথ্যে বলছি আমি? ওয়েট, দেখাচ্ছি প্রমাণ। ফোন বের করলো তিয়া। রওনাকের ভয়েস রেকর্ডটা শুনিয়ে দিল সবাইকে। রাগে আক্রোশে ফেটে পড়ল জারিন। গলায় থাকা মালাটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। রওনাক বারবার চেষ্টা করছে ওকে থামাতে, কিন্তু ওকে তোয়াক্কা না করেই চলে গেল জারিন। মাথার চুলগুলো খামচে ধরল রওনাক। ওর সম্মুখে একদলা থুতু ফেলে চলে গেল তিয়া। খিটকিটমিট করে হেসে উঠল আওয়ান। রওনাকের ব্লেজারের কলার ঠিক করে দিয়ে বলল, খেল খতম জামাই রাজা। আওয়ান, তোকে আমি। আহ, আওয়ান নয়, বল আওরাম আওয়ান। বেটা, শুধু সার নেমে কেউ ডাকে? গিভের নেম কি তোর বাপ এসে বলে যাবে? মুখ সামলে কথা বল আওয়ান। বিগ জিরো ম্যান, তোর মতো মানুষের সাথে কথা বলতেই আমার গা ঘিন ঘিন করে। রওনাকের ডায়েরিটা জোরে গলায় লাগিয়ে দিয়ে ছুট লাগায় তিয়ার পানে। তিয়া কাঁদছে। চোখের পানি নাকের পানি এক করে নিয়েছে। মনোযোগ পেতে খ্যাক খ্যাক করে কাশলো আওয়ান। তিয়া গড়গড় করে বলল, দেখ, তুই আমার লেগ পুল করবি না একদম, তাহলে কিন্তু আমি পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব। হ্যাঁ, আসছে আমার পানিতে ঝাঁপ দিয়ে মরে যাওয়া থেকে। আমি এখন মজা করার মুডে নেই, একা থাকতে দে আমায়। থাক একা, বারণ করেছে কে? আমান প্লিজ। বিরক্তিকর শব্দ করে একটু দূরে অবস্থান করলো আওয়ান। ওপাশ থেকে নানা রকমের কান্নার আওয়াজ কানে এসে লাগছে, যেন মেঘ ডেকেছে আর বৃষ্টিও সাড়া দিয়েছে।
তাই তো অঝোর ধারায় কেঁদেই চলেছে তিয়া। পরিবেশের বাতাবরণ মিহি সুন্দর আজ। আকাশে মেঘ জমেছে যেমন, তেমনি জমে আছে রোদ্দুর। ছোট সময়ে বায়ুমণ্ডলের এই বিশেষ রূপটাকে কত ধরনের ছড়াতে সাজাতো তিয়া। হালকা রোদ্দুরের মাঝে যখন বৃষ্টি পড়তো তখন বলতো রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। কৃত্রিমতার থেকে প্রকৃতিকে বেশি অনুভব করে তিয়া। ওর মনে হয় মেঘ আর বৃষ্টির খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই যে মেঘ ডাকলে বৃষ্টি চলে আসে, সবকিছু তুচ্ছ করে। হাত দুটো বুকে চেপে ধরে এক ফালি শ্বাস নিল সে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সে নাকে ঘ্রাণ প্রবেশ করা মাত্রই কম্পন সৃষ্টি করলো ওর দেহ। বিড়বিড় করে বলল, বাতাস, তুই কি হবি আমার প্রাণ? মেঘের ডাকে বৃষ্টি যেমন সাড়া ফেলে, তেমন করে তুই কি সাড়া দিবি আমার ডাকে? মেঘ বৃষ্টির মতো করে আমরা কি একটা গল্প লিখতে পারি না? এতটাই তুচ্ছ আমি। মেয়েটার কথায় ব্যথা ছড়িয়ে পড়ল। মৃদু হাসির ছন্দ একে ঘরে প্রবেশ করলো আওয়ান। তিয়া বুঝতে পারলো অসময়ে কে এসেছে। কাউচের উপর গা এলিয়ে দিয়ে আওয়ান বলল, কিরে, আজকাল হিংসে করছিস খুব? কিসের হিংসে? কার সাথে হিংসে করছি আমি? ওই যে বললি মেঘ বৃষ্টির মতো কেউ তোর ডাকে সাড়া দিবে কিনা। কেউ বলিনি, বলেছি বাতাস আমার সঙ্গ দিবে কিনা। বেশি বেশি বলিস না তো। অবশেষে বায়ুমণ্ডলের সাথে প্রেম করার শখ জেগেছে। তা বায়ুমণ্ডলের কয়টা স্তর আছে জানিস তো? দেখ আভান, ভালো লাগছে না আমার, প্লিজ যা এখান থেকে। ধপ করে কাউচের উঠে গেল আওয়ান। তিয়া কোনো প্রতিক্রিয়া করলো না। ঠোঁট দুটো ক্রিস করে সুর বাজালো। তিয়াকে উদ্দেশ্য করে বলে, বয়ে গেছে আমার। এসেছিলাম কারণ আন্টি বলল তুই নাকি ছেঁকা খেয়ে বাঁকা না হয়ে খাবারের উপর অভিমান করেছিস, তাই ডাকতে এসেছিলাম। হয়েছে, এবার যা তুই। আগে খাবার শেষ করবি, তারপর যাব আমি। আভান প্লিজ যা, একটু একা থাকবো আমি। তোর সাথে কেই বা থাকতে চেয়েছে? দেখ, যা আসছি আমি। স্মিত হাসি ফোটালো আওয়ান। আঙ্গুল উঁচিয়ে বলল, পাক্কা? না, 4 ছক্কা। শব্দ করে হেসে উঠল দুজনেই। তিয়া তোয়ালে দিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। ওর জীবনে আওয়ানের অবস্থান কিছুটা মেঘনা চাইতেও জলের মতো। উঠার মন ভালো করে দিবে, তবে অনাকাঙ্ক্ষিত ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। হাজার হোক, রনকের প্রতি একটা অনুভূতি তো ছিলই, তাই না? জীবনে বিরহ বেড়ে গেলে মানুষ রবি ঠাকুরের গান শুনে, আর তিয়া তার বিপরীত নিয়মে গিয়ে জাস্টিন বিবারের গান শুনে চলেছে। সাউন্ড এত বেশি যে ঘরে ঢুকেই কান চেপে ধরল আওয়ান। জীবনের সব থেকে বড় ভুল মেয়ে বন্ধু। এই মেয়েরা জীবন দশায় প্রচন্ড আবেগী হয়, আর এদের আবেগ সামলানোর মতো বিশাল দায়িত্বখানা উড়ে এসে জুড়ে পড়ে ছেলে বন্ধুর ঘাড়ে। সাউন্ড বক্স অফ হতেই বিছানা থেকে মুখ তুলে তাকালো, কিন্তু আওয়ানকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ঠায় শুয়ে রইল আগের মতো। কোমরে হাত গুজে আওয়ান বলল, ভার্সিটি যাস না কেন? মন চায় না। সামনে যে টেস্ট পরীক্ষা আর তারপর ফাইনাল, সেই ধ্যান আছে? আছে। যা, এখন বিরক্ত করিস না তো। দেখ তিয়া, এই ঝড় বৃষ্টির মাঝে এসেছি শুধু তোর মুড ঠিক করতে। আমার কথাটা শোন। তুই আমার মুড আরো নষ্ট করে দিয়েছিস। আশ্চর্য, মানুষ কি আর প্রেমে ছেঁকা খায় না? কজন এমন বিরহ পালন করে বলতো? তুই কি যাবি না আমার সামনে থেকে? না, যাব না। দুজনেই নাছর বান্দা, কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি না। আকাশে মেঘ ডেকে চলেছে, এক্ষুনি বৃষ্টি এসে আলিঙ্গন করবে ধরায়। সামনেই ফাইনাল পরীক্ষা। পড়াশোনায় ঢিল দিলে যা তা হতে পারে। কেউ চায় না তার জীবন থেকে একটা বছর বৃথা যাক। তাহমিদের সাথে সাথে কথা বলছে আওয়ান। সে আলোচনা শোনার জন্য কান পেতে আছে তিয়া, তবে এতে তেমন সুবিধা করা গেল না। কথা শেষ করে ড্রয়িং রুমে এলো। তিয়া রিমোট দিয়ে চ্যানেল পাল্টে খাবার খেতে লাগলো। টিভিতে কার্টুন চলছে এখন, অথচ কার্টুন পছন্দ নয় মোটেও। সবটা বুঝতে পেরে অন্তরালের অযাচিত দীর্ঘশ্বাস লুকালো। তাকুলে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে থামলো তিয়া। আওয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ছাতা থাকা সত্ত্বেও শরীরের এক অংশ ভিজে একাকার। মুখ চোখ কুচকে রইল কিছুক্ষণ। আওয়ান আবারও ফিরে এলো। তিয়া কোনো প্রশ্ন করবে তার আগে কিছুটা পানি ছিটিয়ে দিল ওর গায়ে। এটা কি হলো? বৃষ্টির সাথে বন্ধুত্ব। যত সব। কাল ভার্সিটিতে 2টো বাজে পার্টি আছে, তুই না আসলে আমি কিন্তু ফিরবো না আর। যাব না আমি। তিয়া, আই এম সিরিয়াস। আমিও। মেন গেটের কাছ থেকে তুমুল গতিতে হর্নের শব্দ করেই যাচ্ছে জিমম। এই ঝড় বৃষ্টির মাঝে পরম নিরুপদ্রবে ঘুমিয়েছিল নিজ বাসাতে। তবে বন্ধুর প্রয়োজনে ছুটে আসতে হলো তাকে। ছাতাটা গুটিয়ে নিয়ে গেটের কাছে এলো আওয়ান। জিমামের অন্তরালে বিরক্তি, তবে চোখে মুখে তার প্রকাশ নেই। বাইকের পেছনে বসতেই সুসুর গতিতে চলল বাইক। দুই বন্ধুই বৃষ্টিতে ভিজে চিপচিপে কাক ভেজা হয়ে ফিরেছে আওয়ান।
ছোট বোন আরুষি একের পর এক প্রশ্ন তুলেই যাচ্ছে, যার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না ছেলেটা। তোয়ালে দিয়ে মাথা মুছে ভেতরে চলে এলো। এক হাতে শার্ট প্যান্ট রেখে আরুষি আবারও প্রশ্ন করলো। সত্যি করে বল ভাইয়া, এই ঝড় বৃষ্টির মাঝে কোন রাজকাজ সম্পন্ন করে এলি? কেন, তুই জেনে কি করবি? বৃষ্টির পানিটা তোর মোটেও ভালো লাগে না, অথচ সেই বৃষ্টির মাঝে বের হয়ে গেলে হঠাৎ। তো এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সেদিন যে আমি বললাম পাশের দোকান থেকে একটা ফেস প্যাক এনে দে, তখন তো বৃষ্টির দোহাই দিলে। দিয়েছিলাম। তাহলে আজ কি করে গেলি? তুই বুঝবি না গাধা। এখন ধর তো ফোন আর ওয়ালেট, পুরো ভিজে গেছে ফোন। কে জানে অক্ষত আছে কিনা। আরুষির কপালে হালকা করে চাপড় মেরে ওয়াশরুমে ছুট লাগালো সে। এই ভরা সন্ধেতে কাক ভেজা শরীর ঘরে এসেছে, সেটা যদি কোনোভাবে মায়ের নজরে পড়ে তাহলেই লঙ্কা কাণ্ড ঘটে যাবে, যা কাম্য নয়। তামজিৎ খন্দকারের একমাত্র সন্তান তিয়া, জীবনে না পাওয়া বলতে কোনো অপশন নেই। প্রয়োজনের আগেই সবকিছু দেখেছে, সেই হিসেবে এক লম্পট ছেলের জন্য শোক পালন করা বোকামো ব্যতীত আর কিছু নয়। তবে এত সহজে ট্রমা থেকে বের হতে পারছে না সে। সারাক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো প্রতিশোধের অনল বয়ে চলেছে। এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়নি যে, তাই তো বক্ষস্থলটা একটু বেশি ক্ষত। সকাল থেকে দুবার খাবারের জন্য ডেকেছেন তাহমিদা, তবে বিছানা থেকে দেহপিঞ্জর সরছেই না। আবারও ডাক দিলেন তিনি। অলস ভঙ্গিতে উত্তর দিল তিয়া। আমি আরো ঘুমোবো মা। সে কি কথা? তাহলে ভার্সিটি যাবে কখন? আমি তো ভার্সিটিতে যাব না আজ। মেয়ের জবাবে সন্তুষ্ট হলেন না তিনি, তাই তো ছুটে এলেন এক প্রকার। তিয়াশার রাগ অভিমান সম্পর্কে খুব ভালো করে জানতা তা না, তাই তো অনুনয় করে বলেন। কাল কত আশা নিয়ে বাসায় এসেছে ছেলেটা, আর আমি তো খুব জোর দিয়ে বলেছি যাবি তুই। বিষয়টা কেমন দেখায় না এখন? আমাকে না জিজ্ঞেস করে কেন বলো এমন কথা? দেখ মা, জীবনটা অনেক বড়। বয়স কত তোর? মাত্র জীবন দেখতে শুরু করেছিস, এখনই ভেঙে পড়েছিস? আমি ভেঙে পড়িনি মা, শুধু রাগ হচ্ছে খুব। আমার সাথে এমনটা কি করে করলো? আহা, জাহান নামে যাক না সেসব। এখন বিছানা ছেড়ে ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা কর, তারপর ইচ্ছে হলে ভার্সিটি যাবি, না হলে না। তাহমিদার কথাকে সম্মান করে ওয়াশরুমে গেল তিয়া। আয়নার কাছে আসতে রওনাকে চেহারা মনে হলো। আক্রোশে হাতে থাকা পেস্ট ছুঁড়ে মারল। ঝনঝন শব্দ তুলে কয়েক টুকরো হয়ে গেল মিরর। এক অংশ লেগে আছে, আর তাতে নিজের মুখচ্ছবির অস্পষ্ট কিছু অংশ দেখা পেল, যা ভয়ঙ্কর তিমিরাচ্ছন্ন। খিটমিটে মেজাজের মেয়ে সানিন সকলের কাছে এমন বিরূপ প্রকৃতিতেই পরিচিত। মুখের হাসির রেখা পাওয়া যেন কোনো বিরল কাহিনী, সকলের ভালো মুডকে নষ্ট করে দিতে পারে মুহূর্তেই। তাই বন্ধুরা তেমন একটা পছন্দ করে না ওকে। তবে আওয়ান সবার থেকে আলাদা, সানিনকে খুব আগলে রাখে। মেয়েটার মন বোঝার শক্তি যেন সৃষ্টিকর্তা একমাত্র ওর মাঝেই বপন করে দিয়েছে। অবশ্যই এতে বাকিরা অনুরাগ শূন্য, তবুও সবাই এগিয়ে চলেছে মানিয়ে নেওয়ার এক নিষ্ফল চেষ্টায়। হেই, সকলের কি অবস্থা? ভালো। আজ এত লেট কেন তোর? আসলে আমার কাজিন এসেছে, ওর সাথে আড্ডা দিতে গিয়ে লেট হলো। কিন্তু আমান কোথায়? আসেনি আজ? এসেছে তো। আসছে যখন, তো কোথায় মহারাজ? সেটা তো ঠিক জানি না। চারপাশে একবার চোখ বুলিয়ে বসলো সানিন। মডার্ন ফ্যাশনে চলাফেরা করে সে সবসময়, সেই কারণে পাছা লোকে নানান কথাই শোনায়, তবে সামনে কারো টু শব্দটি নেই। হেই আওয়ান। শানিন, ওয়াও, তুই আজ এলি যে? সূর্য ঠিকঠাক উদয় হয়েছে তো? বেশি বেশি হচ্ছে। এমনিতেই আসতাম কাল থেকে, তবে শুনলাম কি যেন পার্টি হচ্ছে আজ। ভালোই করেছিস। আসলে আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম তোর কথা। কথাটা বলেই হাসতে শুরু করেছে আওয়ান। এই হাসিটা বিশেষ পছন্দ হলো না সানিনের, তবে সে এগুলোকে গায়ে মাখলো না এই সময়, বরং ব্যাগ থেকে একটা বক্স বের করে বলল, এটা তোর? কিন্তু শানিন, এখন না। প্লিজ। সকলের মাঝে উপহার গ্রহণ করতে পছন্দ করে না আওয়ান, তবুও জোরপূর্বক হাসার চেষ্টা করে বক্সটা নিল। হয়তোবা কোনো বড় ব্র্যান্ডের ঘড়ি আছে এতে, যা পরে থাকবে কাভারের কোনো এক এলোমেলো কারণে। গাড়ি দিয়ে চলাফেরা করে তিয়া, তবে সেটা সব সময় না। মূলত বিলাসিতা সহ সকল কার্যক্রম ওর মনের উপর নির্ভর করে। পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় কারো সাধ্য নেই কিছু বলার। তবে আজ গাড়ি ছাড়াই বের হলো। দারোয়ান অবশ্য বললেন গাড়ির কথা, তিয়া নাকচ করে বললেও রিক্সা ডেকে দিতে। কথা মতো রিক্সা ডেকে দিলেন দারোয়ান। বাতাবরণ কম্বশ নয়, আবারও শীতলও নয়, কেমন যেন গুমট বসন্ত বসন্ত ভাব। তবে মূলত এখন চলছে বর্ষাকাল। খটখট আওয়াজ করে এগিয়ে যাচ্ছে রিক্সা। কি সুন্দর জাদু রয়েছে যন্ত্রটিতে। ড্রাইভার মামার পায়ের ছোঁয়াতে চলছে মাইলের পর মাইল। পৃথিবীর সকল সৃষ্টিকর্ম বড় আশ্চর্যজনক। এসব ভাবতে ভাবতে ভার্সিটির কাছে চলে এসেছে তিয়াশা। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ব্যাগটা ভালো করে কাঁধে নিতে চোখ যায় রোডের ওপাশে থাকা আইসক্রিম পার্লারের মেন ফটকে।
জোরালো হাসির সাথে মেতে আছে সানিন আর আওরান। মেয়েটার ভাবভঙ্গি কখনোই ভালো লাগে না ওর। মনে পড়ে যায় প্রথম দিনের কথা। সেদিনকে অপদস্থটানায় করেছিল ওকে, পরে অবশ্য ক্ষমাও চেয়েছে। তবে তিয়ার ক্ষোভ মিটেনি। আইসক্রিমের বিল মিটিয়ে লম্বা লম্বা পা ফেলে সব থেকে ঝড়ের গতিতে বের হয়ে এলো আওয়ান। কিছুক্ষণ পূর্বেই ভার্সিটির গেট দিয়ে তিয়াশাকে যেতে দেখেছে। সানিন কিছুই বুঝলো না। হাতে থাকা আইসক্রিমটা গলে গেছে বেশ কিছুটা। সেটার দিকে তাকিয়ে হতাশার শ্বাস লুকালো। জীবন উপাখ্যান এক এক সময় এক এক রকম। এই মুহূর্তে যে তোমার সাথে আছে, কাল সে নাও থাকতে পারে। সবাই শুধু উপর দিয়ে বিবেচনা করে। কার সময় আছে অন্য কারো অন্তর্কণের খোঁজ রাখা। সরি এভরিওয়ান। রাখ তুই তোর সরি। এই জগতের সব থেকে লেট ব্যক্তিটা হলি তুই। তাই এক্সাম হলে কার লেখা সবার আগে কমপ্লিট হয় বলতো? তার ভার্সিটি শেষ হলে কে সবার আগে বের হয়? সেটা তো তোর এক্সট্রা অ্যাক্টিভিটি। তবে ভার্সিটিতে সবাই লেট তো তুই ঢুকিস, তাই না? তো হলো তো, ক্রস ক্রস। সুমিতার শব্দ ভাণ্ডার এবার খালি। বরাবরই যুক্তি দিয়ে ক্রস ক্রস করে মুক্ত হয়ে যায় তিয়া। এই মেয়ের সাথে কথায় পারা মুশকিল। মাত্রই তো চিপসের প্যাকেটটা খুলেছে জিমাম। 4 পাশ থেকে 4টা হাত সবগুলো চিপস নিয়ে নিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে প্রতিবাদের সুযোগই পেল না। বিহ্বল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে হেসে উঠল 4জন। কয়েক সেকেন্ড পর সেই হাসির সাথে যোগদান করলো জিমাম নিজেও। বন্ধু মানেই খাবারে ভাগ বসানো, আর বন্ধু মানেই এক আত্মা 2টি প্রাণ। এদের ক্ষেত্রে এক আত্মা 6টি প্রাণ। মাঝে শুধু পেন্ডিং হয়ে আছে সানিন। মেয়েটার সাথে সকলের বনিবনা হয় না তেমন, তবে বন্ধু মহলের একটি আসন তার জন্য বরাদ্দ করে দিয়েছে সকলের প্রিয় আওয়ান। তবে এই সপ্তম আত্মাটা সকলের থেকে আলাদা। ক্লাসের সম্মুখে এসে থেমে গেল 5 জোড়া বিচলিত পা। প্রচণ্ড শক্তপোক্ত হয়ে শটান হয়ে দাঁড়ালো। একে একে সবার আগা গোড়া পরখ করলেন প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। ভদ্রলোকের নামের মতোই ভয়ঙ্কর তেজ বিদ্যমান। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওদের। অল ইজ ওয়েল, বাট ক্লাস টাইমে লেট করা ভেরি ব্যাড। সরি স্যার। 5 জনে একসঙ্গে বলায় ছোটখাটো টর্নেডোর মতো আওয়াজ হলো। শঙ্কর ভট্টাচার্য গোল গোল করে তাকিয়ে থেকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আহ্লাদে আত্মহারা 5 জোড়া পায়ের গতি এমন দেখালো যেন ঝড়ো হাওয়া বয়ে চললো এইমাত্র। দিয়া, এদিকে আয়। সিট খালি করে দিল আওয়ান। মূলত তার জন্যই অপেক্ষা করছিল। ক্যাম্পাসে ঢোকার পরে দুর্ভাগ্যবশত প্রফেসরের সাথে দর্শন হয়, আর মন না টানা সত্ত্বেও ক্লাসে আসতে হলো। প্রফেসর শঙ্কর স্যার ম্যাথ করাচ্ছে। পুরো ক্লাসে একটা মশার গুনগুন অব্দি নেই। হোয়াইট বোর্ডটার দিকে অনিমেষ তাকিয়ে থাকা তিয়ার মনোযোগ পাওয়া যাচ্ছে না কিছুতে। মন সংযোগ সৃষ্টির লক্ষ্য হালকা করে শীষ বাজালো। তবে দুর্ভাগ্যের কারণে সেই শীষের শব্দটা একটু বেশি জোরালো হয়ে গেল। ক্লাসরুমে থাকা প্রতিটা নেত্র তাকালো শব্দের উৎস অনুসারে। টিচার ক্লাসে থাকা অবস্থায় কোনো শব্দ করাকে যে পাপ হিসেবে ধরা হয়, সেখানে মুখ দিয়ে শীষ বাজানো তো মহাপাপ। আর এই মহাপাপ কর্ম করেছে আহ্বান। রোষ মেশানো দৃষ্টিতে তাকালেন প্রফেসর। একবার ক্ষমা প্রার্থনা করতেই ঝাঁঝ মেশানো কণ্ঠে ভদ্রলোকের জ্ঞান শুরু হলো। এতটাই জোরালো সেই জ্ঞান যা সহ্য করতে না পেরে ব্যাগপত্র গুছিয়ে এক প্রকার পালিয়ে গেল ছেলেটা। পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেছে। স্কেল দিয়ে শব্দ করে প্রফেসর বলেন, সাইলেন্ট এভরিওয়ান। নীরবতায় ছেয়ে গেল ক্লাসের প্রতিটি স্থান। কিয়ৎক্ষণ পর তিয়াও বের হয়ে গেল। পুরো ক্লাসের দৃষ্টি তখনও পদচরণে। কেউ কেউ সাহসের প্রশংসা না করে ঠিক থাকতে পারল না বোধ হয়। আর তার ফলস্বরূপ ধমকে উঠলেন ম্যাথ প্রফেসর শঙ্কর ভট্টাচার্য। মাঠে এসে পা দিয়ে মাটিতে আঁকুবুকি করছিলেন আওয়ান। সুদূর থেকে ভেসে আসা কণ্ঠের মতো কিছু শব্দ কানে এলো। পেছন থেকে অবতরণহীনভাবে ডেকে যাচ্ছে তিয়া। কাছে এসে শ্বাস নিতে নিতে বলল, কি বলবি বল। আমি কখন কি বলবো? এড়িয়ে যাবি না তুই। আমি কিন্তু দেখেছি আমায় ইশারা করছিলি। ও, ওইটা আসলে হয়েছে কি? কি হয়েছে বল। খেয়ালি পড়া পছন্দ নয় আমার। একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারছি না। হেল্প কর না দোস্ত। কয়েক প্লেট খাবার দিয়ে ওয়েটার বলে, আর কিছু লাগবে ম্যাম? না না, ঠিক আছে, লাগলে জানাবো আমরা। ওকে ম্যাম। উজ্জ্বল সাম্মি হয়েছে তোদের? হ্যাঁ, সব কিছুই কমপ্লিট। ওকে এদিকে আয়। চারপাশে চোখ বুলিয়ে নিল তিয়া। লিস্ট অনুযায়ী সব ঠিকঠাক। মোটামুটিভাবে বার্থডে পালনে যে সকল আয়োজন করা হয় তা সবই করা হয়েছে। তবে সত্যিকার অর্থে আজ ওদের কারো জন্মদিন নয়। তবুও ও অভিনয় চালাতে হবে। কয়েকটা টেবিলের পরে বসে চকলেট ব্রাউনিতে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল সানি। সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে ঠিক, তবে কাউকে প্রশ্ন করার প্রয়োজন বোধ করছে না। শুধু দেখে যাচ্ছে নির্বিকার ভঙ্গিমে।
চেঞ্জিং সাইড থেকে কস্টিউম চেঞ্জ করে এসে একটা চেয়ারে বসলো আওয়ান। লাল রঙের স্যুট বুট পরে একদম ফিটফাট রাজকুমার। স্বামী তো চোখ থেকে কাজল দিয়ে এক নজর টিকাই দিয়ে দিল। হাত দুটো ভাঁজ করে কানের কাছে ঘুরিয়ে বলল, দোস্ত, আগে জানতাম মেয়েদের সব রূপ গলে গলে পড়ে, তবে আজকে আরেকটা ধারণা যোগ হলো। অন্য কোনো ছেলেদের না হলেও তোর রূপ ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ে। বাজে কথা বলবে না স্বামী, অনেকদিন হলো হাতের জোর দেখাই না, তাই বলে আমার সাথে মজা? খারাপ কি বলেছে? সত্যিই তো তোকে খুব সুন্দর লাগছে। প্রজ্জ্বলের কড়া প্রশংসায় হাত তো গরিমা চলে এলো। আওয়ানের শুভ্র মুখের খোঁচা খোঁচা দাড়িতে এসির ঠান্ডা সমীরণ এসে স্পর্শ করে গেল। যত্নে বড় হয়ে যাওয়া চুলগুলো কপালে আছড়ে পড়ছে কেমন। এই মারাত্মক রূপে অনেকেরই হার্টবিট মিস হয়ে গেছে নিশ্চিত। কিন্তু তিয়াশা ফিরেও তাকাচ্ছেন না। কোমরে হাত গুজে দিয়ে শুধালো আওয়ান, আমাকে কেমন লাগছে রে তিয়া? ভালো। শুধু ভালো? তো আর কেমন লাগবে? রোজ রোজ তোর বাদর মুখখানা দেখে আমার অন্তর তো ঝলসেই গেছে। মেয়েটা চুল টেনে ধরলো আওয়ান, দাঁতে দাঁত চেপে বলল, ওই, তুই কোন রাজ্যের রূপসী রে? মেঘরাজ্যের রাজকন্যা আমি, বৃষ্টির মতো সুন্দর। কোথাকার কে? বলে আমি শাহজাহানের বেগম। আর যাই হোক, তোর মতো বাদর তো নই। আমি বাদর হলে পেতনির মতো ঝগড়াটে তুই। তেয়ার চুল ছেড়ে দিয়ে চলে গেল সে। এই মেয়ের সাথে কথা না বলাই উত্তম। মুখের মধ্যে যেন বিছুটি লাগানো। গেট দিয়ে দৌড়ে এলো জিমম, হাতের ইশারা দিয়ে বলে, এসে গেছে। চট করে বসা থেকে উঠে দাঁড়ালো আওয়ান। কেকে শেষ মোমটা লাগিয়ে তিয়াশাও সামনে চলে এলো। সুমিতার সাথে কথা বলতে বলতে আসছে একটা অতি সুন্দরী মেয়ে। নিঃসন্দেহে যে কোনো নারী ও মুগ্ধতায় বা ঈর্ষায় কেঁপে উঠবে। সেখানে পুরুষদের অবস্থা তো কাহিল না হয়ে কি হতে পারে। প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে এবার। রেস্তোরাঁয় ঢুকে সবাইকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ভড়কে গেল মেয়েটা। পরিস্থিতি সামলে নিতে কণ্ঠ বাজিয়ে সুমিতা বলে, হ্যালো গাইস, এ হলো আমাদের প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়া। হাই। সকলের সাথে কুশল বিনিময় করলো মধু। সুমিতা চোখ টিপে ইশারা করলো আয়ানকে। হঠাৎ করে ছেলেটা মনোভাব বিচরণ করছে ভীত সন্ত্রস্ত। তিয়াশার ধাক্কা খেয়ে কাজে গেল আয়ান। হাত বাড়িয়ে বলল, হাই, আমি তোমাকে ইনভাইট করেছি মধু। উপস, সরি মধুপ্রিয়া। ইটস ওকে, আমাকে সবাই মধু বলেই ডাকে, আপনিও ডাকতে পারেন। জবাবে প্রসন্ন হলো আওয়ান। ইচ্ছাকৃতভাবে মধুপ্রিয়াকে থেকে শর্ট করে মধু বলেই ডেকেছে সে। সানিন এবার যেন কিছুটা আঁচ করতে পারলো, তবে বিষয়টা ভালো লাগছে না ওর। সবাই যে যার মতো জুস নিচ্ছে। তিয়া এসে ফিসফিস করে বলে, কি হচ্ছেটা কি আওয়ান? মেয়েটাকে ট্রিট করব কি আমরা? আমি পারবো না রে। গাট্টা মারবো। যা বলছি যাবি এখনই। তিয়ার জোরাজোরিতে কনফিডেন্স বাড়িয়ে মধুপ্রিয়ার কাছে এলো আওয়ান। মেয়েকে হাসি দিয়ে বলে, আজকের জন্য তুমি আমার স্পেশাল গেস্ট, তাই তোমাকে ট্রিট করা আমার গুরু দায়িত্ব। আমি ঠিক আছি, সবাই তো আছেই, কোনো অসুবিধা হবে না আমার। এটা বললে কি চলবে মধুপ্রিয়া? আরে চিন্তা করো কেন? আজ বার্থডে বয় তোমার একার নয়, আমাদের সকলের ট্রিট করবে, তাই না রে? তিয়ার কথায় সম্মতি জ্ঞাপন করতে মাথা ঝাঁকালো আওয়ান। পরিশেষে আওয়ানের সাথে এগিয়ে গেল মধুপ্রিয়া। পেছন ঘুরে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে থ্যাঙ্কস জানালো তিয়াকে। স্থলিত ভঙ্গিতে টেবিলে বসলো তিয়াশা। প্রচণ্ড মাথা ব্যথা করছে। শুধুমাত্র এই বাদর ছেলের মুখের বানে যে মিথ্যে জন্মদিনই হেল্প করে চলেছে। রূপের সাথে গুণেরও অধিকারিণী মধু। মেয়েটা সম্পর্কে যতই শুনছে ঠিক ততই বিমুগ্ধ হয়ে যাচ্ছে আওয়ান। ড্রয়িং ক্লাস না করেও কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে? দুদিন আগেই সেলফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে ওদের। মধুপ্রিয়া এত সহজে বন্ধুত্ব করে নিবে তা যেন ছিল আকাশ কুসুম কল্পনা। ফোনের ফ্রন্ট সাইডে নিজের ছবি ছিল, সেটাকে বদলে করে নিয়েছে সেদিনের সাক্ষাৎ শেষে। আওয়ানের সিক্স সেন্স বলছে মধু তার প্রেমে হাবুডুবু খাচ্ছে নিশ্চিত। ভার্সিটিতে যেতে হবে, তাই চটজলদি ফোন রেখে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। শাওয়ার শেষ করে মিনিট পাঁচেকের মাঝে পুরোপুরি তৈরি হয়ে গেল। দৃষ্টিনন্দন সৌন্দর্যের অবস্থান না হলেও আওয়ানের চালচলন সকলের নজর কেড়ে নেয়। ক্ষণিকের পরিচয়। দাঁড়াও আওয়ান। মায়ের ক্ষীণ কণ্ঠ। আওয়ানের পা থমকে গেছে তখনই। সচরাচর মায়ের এমন কণ্ঠ শোনা যায় না, তাই বেশ অনেকটাই ভয় হলো। লাইব্রেরির রুম থেকে খটখট শব্দ হচ্ছে। দিনের এই অংশে ভদ্রমহিলা লাইব্রেরিতে বসে সাহিত্য পাঠে ব্যস্ত থাকেন। সন্তানদের প্রতি বেশ দৃঢ়। পান থেকে চুন খসলেও তুলকালাম করে দেন। কর্মজীবনে একসময় ছিলেন ম্যাজিস্ট্রেট। বেশ কয়েক বছর পূর্বে এ পেশা থেকে সরে আসেন। সেটা যেন বড় এক রহস্য। সন্তানদের প্রতি দৃঢ়তা সর্বদাই একনিষ্ঠ। আমি আসবো। আসো। কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে।
পলিটিক্যাল ইস্যুর কারণে ভার্সিটি তো আজ অফ। ফাইনাল ডিপার্টমেন্ট তো অফ নয় আম্মি, চাইলে খোঁজ নিয়ে দেখতে পারো। ছেলের কথায় জোর দেখা যাচ্ছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাকালেন তিনি। নিজেকে ঠিক রাখতে খুব কষ্ট হচ্ছে আওয়ানের। সামনে দাঁড়িয়ে থাকা নারীটি শুধু তার গর্ভধারিণী মা নয়, বরং একজন একনিষ্ঠ মানুষও বটে। তার সামনে এভাবে মিথ্যে বলা চারটেখানি কথা নয়। টেবিলের উপর ধপ করে বইটা রাখলেন সুষমা। বদ্ধ কক্ষে সে শব্দ অদ্ভুত দূরে শোনালো, যেন বহুদিন পর কোনো শব্দহীন কক্ষের দ্বার উন্মুক্ত করেছে অজানা কেউ। সরি আম্মি, আমি খুব খুব সরি। আমার মিথ্যে বলা উচিত হয়নি। আমি এবার সত্যি মর্মাহত আম্মি। আমি আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম, যদি তুমি বারণ করো তাই এই মিথ্যাটা। বাক্য পূর্ণ করার জন্য যেসব শব্দের প্রয়োজন আপাতত সেটা মাথায় আসছে না। শুকনো ঢোক গিলল, না জানি কি আছে এই কপালে। কয়েক সেকেন্ড পর বাতাবরণ হালকা হলো। সুষমা মোলায়েম কণ্ঠে বলল, তিয়াশা আমাকে ফোনে বলেছে তুমি যেতে পারো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না আওয়ান। তাই হা হয়ে যাওয়া মুখটা বন্ধ না করে তাকিয়ে রইল সুষমার পানে। তিনি আবার একই কথা বললেন। খুশিতে লাফিয়ে উঠল, তবে তার স্থায়িত্বকাল খুবই কম। কোনো মতে রুম থেকে বের হলো। দেয়ালে ঝুলিয়ে রাখা নিজের সব থেকে প্রিয় ব্যাট চুমু এঁকে দিল। ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়ে কথা বলছে জিমাম। অন্য পাশে আড্ডা দিচ্ছে বন্ধু মহলের বাকি সদস্যরা। ফিল্ডের কাছে এসে মুখের ভঙ্গিমা বদলে ফেলল সে। রনাকার তার দল বলে এসেছে, হাতে রয়েছে ব্যাডমিন্টন ব্যাগ। এই যে খোকা, এখন আমরা খেলবো এখানে। আমরা আগেই জায়গা দখল করে রেখেছি, তাই আমরা খেলবো আজ। বললে জায়গা কি তোর বাপের? মুখ সামলে কথা বল রৌনক, না হলে কি? থেমে গেলি কেন? বল কি বলছিলি। দেখ, তোর সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার, তাই এখনই চোখের আড়ালে যা। দাঁত কিরমির করতে করতে পাশ কাটল রওনাক। এই নাদুস নুদুস ছেলেটার এত সাহসের একমাত্র উৎস তিয়াশার করা সেদিনের অপমান। ডান গালে হাত রেখে নেত্রপল্লব বন্ধ করলো। সমস্ত ঘটনা একে একে রিপিট হতে লাগলো চোখে। তীব্র আক্রোশে হাতে থাকা রকেট ব্যাটটা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে বেঁকে গেল ইউনেক্স এর ব্যাটটা। টুর্নামেন্ট শুরু হবে মাত্র কয়েক মিনিট। জ্যামে আটকে গেছে আয়ান। শহরে রাজনৈতিক দলের নেতা বের হওয়া মানে গরিবের পেটের ভাত কেড়ে নেওয়া। দেশ ও জাতির কল্যাণে সৃজন ঘটেছে নানা দলে, তবে কল্যাণের থেকে অকল্যাণের সংখ্যা অধিক। ঘামে ভেজা টি শার্টটি গায়ের সাথে লেপটে গিয়ে বডির মাসেল স্পষ্ট আছে। অতি যত্নে গড়ে তোলা মিহি চুলগুলো দল খাচ্ছে শীতল সমীরণে। ছুটে এসে সামান্য নাক কুচকে বলল আওয়ান, ধুর, এত জ্যাম বোধহয় পুরো জীবন দশাতে দেখিনি আমি। তুই তো গেমে নিয়ে একাকার, এখন খেলতে পারবি তো? পারবো পারবো। আগে বল, মধুপ্রিয়া এসেছে কিনা? এসেছে তো, গ্যালারির শীর্ষে বসে হাসি তামাশা করছে। উদ্ভাসিত হাসলো আওয়ান। জিমামের বাহু চেপে শুধালো, টিয়া কোথায় রে? আরে বলিস না ওর কথা, কতবার বললাম কিন্তু আসলোই না। কি বলিস, আসেনি? কিন্তু আমি যে... অর্ধেক বাক্যের মাঝে মধুকে দেখলো আওয়ান। এদিকেই আসছে মেয়েটা। পরনে মেহরুন রঙের ক্যাজুয়াল শার্ট আর জিন্স, গলায় ঝুলানো ফ্যাশন স্কার্ফ। মেয়েটার চোখের দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করলো। মধুকে বেশ উৎফুল্লই দেখালো। আওয়ানের আগে প্রশ্ন করলো মধু, কেমন আছো আওয়ান? বেশ ভালো। ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাঙ্কস। আচ্ছা চলো ওই দিকটায় যাই। ঘাসের উপর বসলো মধু, আর ওর ঠিক দু হাত পাশেই বসলো আওয়ান। মেয়েটা একের পর এক গল্প করেই চলেছে। ক্ষণে ক্ষণে ফুটে উঠছে সুচেতা ভাব। বাঁশির শব্দে পেছনে তাকালো আওয়ান। টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তাই বলল, এবার তো আমাকে যেতে হবে মধু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বেস্ট অফ লাক। হাত নাড়িয়ে বিদায় জানালো আওয়ান। ঘাসের উপর আরো কিছুক্ষণ বসে থেকে গ্যালারির দিকে অগ্রসর হলো মধু। ঘুম জড়ানো কণ্ঠে তিয়ার রাগ গলে গেল। এতবার বলা সত্ত্বেও ও কল করেছে স্বামী। মেয়েটাকে বলেও লাভ হলো না, তবুও বলল, দেখ, আরেকবার ভিডিও কল করলে কিন্তু আমি ফোন সুইচ অফ করে দিব। দোস্ত, এমন করিস কেন? আমাদের দুই বন্ধু টুর্নামেন্টে খেলবে আর তুই দেখবি না? আমার চোখে ঘুম স্বামী, ভিডিও করে পাঠিয়ে দিস। দোস্ত, গোমট মোড় থেকে চোখ ফেরালো তিয়া। কল কাটার আগে সানিন এসে যোগ দিল। মেয়েটার কণ্ঠ আজ উগ্রতাযুক্ত। সানিনের সাথে টুকটাক যা কথা হলো তা গত 3 বছরের বন্ধুত্বে কখনোই হয়নি। এমন পরিবর্তনে সব থেকে অবাক হয়েছে তিয়া। আদৌ কি মেয়েটা বদলে গেল? টুর্নামেন্ট হেরে মুখ ভার, এভাবে লজ্জায় মাথা ঢুকে যাবে জানলে কখনোই আসতো না আওয়াজ। মায়ের আঁচলে মুখ গুজে থাকতো লক্ষ্মী ছেলের মতো। ভাগ্যে কিনা এভাবে ঠকালো তাকে।
বড় মায়া হলো নিজের প্রতি, সাথে কোথা থেকে যেন ভেসে এলো করুণ স্বীকারোক্তি। আজকের টুর্নামেন্টে হেরে যাওয়ার একমাত্র কারণ তিয়া। মেয়েটার দোষ সব থেকে বেশি, সব দিক থেকে। যদি না আম্মিকে মানাতো তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়াই হতো না, আর তখন না থাকতো হেরে যাওয়া নিয়ে আফসোস। কিন্তু এখন এখন কি হবে? মধুপ্রিয়ার কাছে যেতে হবে কতটা সংকোচে। আহা, কি সুন্দর আত্মগরিমা নিয়ে চলছিল দিন, তবে এখন তো যেতে হবে। ভাবতে ভীষণ কান্না পেল ওর। শুধুমাত্র মধুপ্রিয়ার দর্শন থেকে বাঁচতে পেছনের দিক দিয়ে বেরিয়ে এসেছে। কখনো কল্পনাও করেনি জীবন তাকে চোরের মতো পালাতে বাধ্য করবে। পকেটের ফোনটা ক্যাচক্যাচ শব্দ করে চলেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা সম্মুখে নিল। তিয়াশার নামটা দেখে রাগ এসে ভর করলো মুখমণ্ডল। রিসিভ করেই এক নাগাড়ে বলা শুরু করেছে। তোর জন্য মধুপ্রিয়ার সম্মুখে হেরে গেছে আমি। মান ইজ্জত সব মাটির সাথে মিলিয়ে গেল আজ। তুই বল, কোন মেয়েটা এমন হেরো ছেলের সাথে প্রেম করবে? তুই যদি আম্মিকে না মানাতি তাহলে আমি আসতাম না, আর না হতো এমন মান সম্মানের ফালুদা। একটু থেমে আবারও বলতে লাগলো। তুই সব ইচ্ছে করে করেছিস। নিজে তো প্রেমে ছ্যাঁকা খেয়ে বেহাল অবস্থা, এখন আমার প্রেমটা শুরু করার আগেই ভেঙে দিলি। কার সাথে কথা বলছি আমি? শুধু শুধু সময় নষ্ট হলো। ধ্যাত। কল কেটে গেছে। তিয়ার চোখে মুখে বিরক্তি ভাব। এই মুহূর্তে এসব কথা যদি আমার না বলে রনক বলতো তাহলে কেঁদে পুরো ঘরের অবস্থা খারাপ করে দিত। কিন্তু এখন শুধুই রাগ হচ্ছে। একটা শিক্ষা পেল আজ। সাধে বলে না, লোকের ভালো করতে নেই, না হয় দোষটা পড়বে তোমারই ঘাড়ে। বহুদিন ধরে তামজিদ খন্দকার মেয়ের বিয়ে নিয়ে ভাবুক হয়েছে, তবে মেয়েকে বলার মতো সাহস হচ্ছে না। প্রতিটা বাবার নিকট তার সন্তানেরা হয় রাজকন্যা কিংবা রাজপুত্র, তবে একমাত্র সন্তান হলে বলা যায় আদরের দুলালি। তিয়াশার ক্ষেত্রে আদরের দুলালিটা একটাই প্রযোজ্য। মানুষ যাকে অতি ভালোবাসে তাকে নাকি দ্রুত হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। এই চিন্তাধারা অব্যাহত রেখে গত 22 বছর যাবৎ মেয়ের বিয়ে নিয়ে কখনো টু শব্দ অবধি করেনি তিনি। তবে আমাদের সমাজের একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের বাহিরে চলা মানে ঘোর অপরাধ। দরজা নক না করেই ঘরে চলে এসেছিল তিয়া। মর্যাদা দেখাতে দুপা পিছিয়ে গেল, বলল, ডেকেছিলে আব্বু? হ্যাঁ মামুনি, কাজের প্রেশারে তোমার সাথে কথা বলা হয় না, তাই ভাবলাম আড্ডা দেই একটু। খুব ভালো করেছো। আমার মনটাও আড্ডা আড্ডা করছিল। ভেবেছিলাম মাকে বলবো, তুমি আসলে যেন ডেকে দেয়। তো মামুনি, পড়াশোনা কেমন চলছে? তোমার মা বললো কিছুদিন আগে নাকি মন মরা হয়ে গিয়েছিলে, কোনো সমস্যা হয়েছে নাকি? না আব্বু, সবই ঠিকঠাক। আসল কথায় আসা যাক। আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই কারণেই তোমার সাথে কথা বলা। কি সিদ্ধান্ত আব্বু? মেয়েরা ঘরের সৌন্দর্য, তবে একটা নির্দিষ্ট সময় পরে তাকে অন্যের ঘরে যেতেই হয়। আমার বিশ্বাস তুমি বুঝতে পেরেছো আমার কথা। তিয়ার মুখের গড়নে কিঞ্চিত পরিবর্তন ঘটেছে। কিছুদিন আগেও এত বড় ধাক্কা খেতে হলো, এখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি করে নিবে? তাছাড়া সামনে যে ফাইনাল পরীক্ষা, গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তিয়া। সেই হিসেবে এখন বিয়ে নামক ভয়ঙ্কর বিষয়টা এড়িয়ে যাওয়াই উত্তম। তাই একটু কৌশল খাটালো সে। বাবার মুখের হাসি ধরে রাখতে বলল, বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই আব্বু, তবে আগামী 2-3 মাসের মধ্যেই আমার ফাইনাল এক্সাম, আর তারপর বিসিএস পরীক্ষায় অংশ নিতে চাই আমি। এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই মামুনি, তুমি পড়াশোনা করো নির্বিঘ্নে। শুধু আমায় এইটুকু অভয় দাও যে বিয়ে নিয়ে কোনো দ্বিমত নেই তোমার। নেই আব্বু, তবে আমি পড়াশোনা কমপ্লিট না করে বসছি না বিয়েতে। বাবা মেয়ের কথার সাথে মনের মিল হয়ে গেল। বিয়ের আয়োজন ফেলে পারিবারিক কথাবার্তা শুরু হলো এবার। তিয়ার চোখটায় সামান্য পানি এসে বিরক্তি সৃষ্টি করছে। বৃদ্ধা আঙ্গুলে মুছে নিল তা। এই মূল্যবান অশ্রু কণাকে এক অমানবিক প্রতারকের জন্য ফেলার কোনো মানেই নেই। বিশিষ্ট শিল্পপতি মুহতাদি আনসারের কনিষ্ঠ সন্তান মধুপ্রিয়া। বিষয়টা পুরো ভার্সিটিতে আলোড়ন ফেলে দিয়েছে। দেওয়ার কথা, মাসখানেক আগে বর্ষসেরা শিল্পপতি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সেই হিসেবে নামডাক খ্যাতি বেড়েছে বেশ কয়েক গুণ। মধুর চালচলন দেখে বোঝার মাধ্যম নেই কোটি টাকার উত্তরসূরি সে। ক্যাম্পাসের চারপাশে মেয়েটার নামে মৃদু গুঞ্জন শোনা যায় এখন। এই মাতামাতির হেতু খুঁজে পাচ্ছে না সানিন। তিক্ত হলেও সত্য, আওয়ানের সাথে মধুকে মেনে নেওয়া ওর জন্য কেন যেন বেশ কষ্টসাধ্য। সকলের উপনীত হওয়ার অপেক্ষা করছিল, তবে দ্বিতীয় বর্ষের এক ছেলের চাহনি দেখে অদ্ভুত ঠেকল। কেমন করে যেন দেখছে ওকে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে পথ বাড়ালো সে। ডিপার্টমেন্টের কাছাকাছি এসে পেছনে ঘুরে রাগী সুরে শুধালো সানিন, এই ছেলে আমার পিছু নিচ্ছ কেন? আমি তো আপনার পিছু নেইনি। মিথ্যা বলছে কেন? এই ডিপার্টমেন্টের কাছে কি দরকার? আপনাকে কেন বলবো?
আশ্চর্য, মুখে মুখে তর্ক করছো আবার। যাও এখান থেকে। আপনি বললেই যাব? কালবাদ যাবে, একবার নয় 1000 বার যাবে। খিটখিট করে হাসলো ছেলেটা। সানিনের কপালের ভাঁজ বলে দিচ্ছে ঠিক কতটা বিরক্ত সে। তবুও ছেলেটার হাসি থামার নাম গন্ধ নেই। একরাশ বিরক্তি নিয়ে নিজ ডিপার্টমেন্টের পথে অগ্রসর হতেই পেছন থেকে ছেলেটি বলল, আপনার লাল চোখের দৃষ্টি যে আমার ঘুম কেড়ে নিয়েছে, সেই দায় দিবে কে? ঈষৎ রক্তিম মুখ নিয়ে আওয়ানের পাশে বসলো সানি। ম্যাথসের ক্লাসে আসায় কোনো প্রশ্ন করার সুযোগ হলো না। তবে কিছু একটা গন্ডগোল ঠেকলো, যা ঠিক করে অনুমান হচ্ছে না। আবার ভার্সিটি আসছে না তিয়া, এ নিয়ে ফোনে কলহ চলল কিছুক্ষণ। তবে তিয়াশার মনকে গলাতে পারল না কোনো ক্রমে। এমন অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া যেন অনায়াসে কয়েক প্রহরের মাথা ব্যথা। প্রেম নাকি বিরহের স্বাদ দেয়, তবে বন্ধুত্ব যেভাবে কলহ বিরহ ঘুরিয়ে আনে তা জানা ছিল না কোনো কালেই। মেয়ে মানুষ হলোই যন্ত্রণা, এদের ছাড়া চলেও না, আবার থাকলেও ভালো লাগে না। জিমামকে কল করলো আওয়ান। এত আর্জেন্ট কল শুনে ছুটে এলো সে, হাত পা কাঁপা শুরু করেছে। 8 তলা থেকে সিঁড়ি বেয়ে নেমেছে, লিফটে ওঠার সময় কোথায়। দোস্ত, তোর কি হয়েছে? এমন ব্যস্ত কণ্ঠ কেন? বাইকের চাবি দে। পকেট থেকে চাবি বের করে দিল জিমাম। আওয়ান শুধু বলল বিকেলে কথা হবে। পর মুহূর্তে ধোয়া উঠি বাইক নিয়ে মিলিয়ে গেল দৃষ্টির থেকে বহুদূর। হাঁটুতে চিপুক ঠেকিয়ে বসেছে আওয়ান, গালের এক পাশ ওঠানামা করছে রাগে। তিয়াশার বাসায় বড় করে তালা ঝুলানো, এদিকে দারোয়ানকেও দেখা যাচ্ছে না। সিঁড়িতে বসে থেকে কোমরে ব্যথা হয়ে গেল, অথচ দারোয়ান লাপাতা। সাহেব, এই যে সাহেব। হাঁটু থেকে মাথা তুলে তাকালো আওয়ান, চোখে মুখে ঘুমের ক্লান্তি। দু চোখে হাত বুলিয়ে বলল, কোথায় ছিলেন চাচা? সেই একটা থেকে বসে আছি। আমি তো ভাত খাইতে গেছিলাম, তবে আপনি জানেন না টিয়া মামুনিরা বাসায় নেই? কি বলেন? সকালেই তো কথা হয়েছে, আমাকে তো কিছু বলেনি। কি জানি, হয়তো মনে নাই। আনমনা হয়ে চলে এলো আওয়ান। তিয়া যে ইচ্ছাকৃত এমনটা করেছে তা বলার বাকি থাকে না। ভেতরে ভেতরে জ্বলন হচ্ছে খুব, শুধু শুধু এই মেয়ের জন্য চিন্তা করছিল। অথচ সব ঠিকঠাক। ইদানিং মধুপ্রিয়ার সাথে সময় কাটানো হয় না, সকাল বিকেল মিলিয়ে দু একটা মেসেজের লাইন। বিষয়টা হয়তো সম্পর্কটায় খাদ নামাতে পারে, সে আশঙ্কায় কেঁপে উঠল আওয়ান। মনে মনে ঠিক করলো গিফট নিয়ে যাবে মধুর জন্য, এতে হয়তো মেয়েটার সাথে সম্পর্ক গাঢ় হবে। চশমার ফাঁক দিয়ে নিজের ভাইকে দেখেই চলেছে আরশি। লোকে বলে সধ্যে পা দেওয়া কিশোরী মন আর নবযৌবনের আগের সময়টা মানুষ একটু বেশি উপলব্ধি ক্ষমতা পায়, যা মাঝে এসে হারিয়ে যায়। নবযৌবনের পা দেওয়া আরশির অবচেতন মন একটু বেশি উপলব্ধি করতে পারল। ভাইয়ের যে মনের রোগ হয়েছে তা যে কেউ বলে দিতে পারবে। আরশি, একটা কাজ করে দিবি বোন? ফট করে এমন প্রশ্ন করায় আটকে উঠল আরশি। বুকে থুতু দিয়ে কয়েকবার চাপড় দিল ভয় কাটার উদ্দেশ্যে। তারপর হাতের বইটা রেখে বলল, কি? তুই তো বাংলায় খুব ভালো, একটু গুছিয়ে উইশ লেটার লিখে দিবি। নর্মাল উইশ হয় না, ওই বন্ধুদের জন্য। একটু আবেগ, নরম মোলায়েম, প্রাণঞ্চল ভাবে অনুভূতি প্রকাশ। রাস্তায় জারিনের সাথে দেখা হওয়ার পর রওনাকের মন ভালো নেই। মেয়েটার সাথে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধন সৃষ্টি করতে যাচ্ছিল। যদি এর পেছনে লুকিয়ে ছিল অসৎ উদ্দেশ্য, তবে আজ মন অন্য কথা বলছে, যা কিছুতেই সরাতে পারছে না। হয়তো এত কাছ থেকে কাউকে অনুভব করা হয়নি, সেই কারণ। মাঠ বরাবর আসতে মাথায় ফুটবলের আঘাত এলো। মৃদু শব্দ করে উঠল সে। কপালে হাত বুলিয়ে সামনে তাকাতে লাল হয়ে গেল নেত্র। সর্বশক্তি দিয়ে বলের গায়ে আঘাত করে বলল, তুই আমার গায়ে বল লাগিয়েছিস? দেখ, রং প্রথম আমি ইচ্ছে করে লাগাইনি, দ্বিতীয়ত ভুল যেহেতু আমার হয়েছে সেহেতু আমি ক্ষমা চাইছি। ক্ষমাতেই সব মাফ? তো কি করার, এখন কি মারবি আমায়? মাথা গরম ছিল ওর, এখন নিজের রাগকে ধরে রাখতে পারছে না। তীব্র আক্রোশ নিয়ে দাঁত কিরমির করতে লাগলো। আশপাশেই ছিল বাঁশের ফালি, সেগুলো বেশ আকর্ষণ করছে ওকে। কোনো কিছু বোঝার আগে একটা বাঁশ উঠিয়ে প্রজ্জ্বলের গায়ে আঘাত করলো। আচমকা আক্রমণের প্রতিরোধ করতে পারছে না প্রজ্জ্বল। লাগাতার মার খেয়ে মুখ থুবড়ে পড়ে রইল মাঠের পাশে। শপিং করেছে তিয়া, বন্ধুদের জন্য টাকা খরচ করতে ভালো লাগে তার। যদিও মিতব্যয় সে, তবুও বন্ধুদের ক্ষেত্রে সে অঘোষিত কার্পণ্যতাকে স্পর্শ করতে পারে না। মৃদু শব্দে গান চলছে, দু একটা লাইনের ঠোঁটো মেলাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছিল শব্দগুলো। তবে ফোনের অদ্ভুত রিংটোনে বজ্রপাত ঘটালো পরপর কয়েকবার। 4টা মিস কল উঠে রয়েছে। স্বামী কখনোই এমনটা করে না। বিষয়টা নিশ্চয়ই গুরুতর, সে আশঙ্কায় কল ব্যাক করলো। ওপাশ থেকে হাউমাউ করে কাঁদছে স্বামী। কেন কাঁদছে জানা নেই।
তবে ভয়ে বুক ধুকপুক করে উঠল। সুমিতা আর সানিন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, তবে স্বামীর আর্তনাদ কমছে না কোনোভাবেই। ইতিমধ্যে প্রজ্জ্বলের বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা গ্রামের বাসা থেকে রওনা দিয়েছেন। একের পর এক কল করে রক্তের সন্ধান করছে আওয়ান, তবে কোথাও পাওয়া গেল না। স্বামীর মুখের দিকে তাকাতে হাহা করে ল্যাপন করছে অন্তর্কর্ণ। আমার ভাইটা বাঁচবে না রে, বল তোরাও বাঁচবে না তাই না? বাজে কথা না শাম্মী, কিছু হবে না ওর। জানি না কোন হারামির বাচ্চা এমনভাবে মেরেছে ওকে। বিশ্বাস কর, মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছা করছে। সানিনের এমন মতবাদে ক্ষণিকের জন্য অবাক হলো সুমিতা, তবুও ভাবুক হলো না। এখন সেই সময় নেই, প্রজ্জ্বলকে বাঁচাতে হবে। ডাক্তার বলেছেন সিরিয়াস কন্ডিশন, বাঁচার চান্স 40%। হসপিটালের করিডোরগুলোতে ছোটাছুটি করছে তিয়াশা। সে জানে এই হসপিটালে আনা হয়েছে প্রজ্জ্বলকে, তবে সঠিক ফ্লোরটা জানে না। ছুটতে ছুটতে 5 নম্বর ফ্লোরের একটা কেবিনের পাশেই দেখতে পেল আওনের পেছনের দিক। কপালে হাত ঠেকিয়ে আছে, গায়ে এলোমেলো পোশাক। বোঝা যাচ্ছে খবরটা শুনে বাসার জামা পরে চলে এসেছে। পদ শব্দ শুনে তিয়াশাকে বলে, ভালো নেই রে, ডক্টর কি বলেছেন? 40% বাঁচার সম্ভাবনা। মুখে হাত দিয়ে পিছিয়ে গেল তিয়া, চোখ দুটো ছলছল করছে। গত 4 বছরের স্মৃতি একটু একটু করে আন্দোলন সৃষ্টি করছে। হালকা সমীরণে কাঁপছে ওষ্ঠদর। তবে কি হারিয়ে যাবে এই বন্ধুটি? একটা সপ্তাহ পার হয়ে গেল, প্রজ্জ্বল এখনো সেই হসপিটালে। সৃষ্টিকর্তার রহমতে এখন অনেকটাই সুস্থ। আওয়ানের খুব রাগ হয়েছিল সেদিন, তবে সকলের বাধাতে রওনাকে 14 মাইলেও যাওয়া হয়নি তার। অন্যদিকে সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করেই যাচ্ছে তিয়াশা। ওর ধারণা প্রজ্জ্বল যদি ওর বন্ধু না হতো তাহলে রওনক এমনটা করতো না। সেই দুঃখে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রজ্জ্বলকে নিয়ে আসার জন্য তৈরি হচ্ছে আওয়ান। হালকা নীল রঙের শার্ট সেজে উঠে আওয়ানের সুঠাম দেহ। আয়নায় তাকিয়ে নিজের হার্ট মিস হলো কয়েকবার। এই সময় মধুপ্রিয়ার কাছাকাছি গেলে নিশ্চয়ই পুরো দমে মন দিয়ে বসবে মধু। জিমামের সাথে বাইক নিয়ে ছুটে চলেছে হসপিটালের পথে। তবে পথিমধ্যেই ঘটল আরেক বিপত্তি। কি যেন হয়েছে মধুপ্রিয়া, সমান তালে কেঁদেই যাচ্ছে। আওয়ান কি বলবে ঠাউর করতে পারছে না। পরিশেষে ঠিক করলো মধুপ্রিয়ার কাছে যাবে। জিমামকে হেলমেট দিয়ে বলল, ওকে, বিকালে দেখা হচ্ছে। তবে এখন আমাকে যেতে হবে দোস্ত। আরে দেখ, কি যে বলিস না, সমস্যা নেই কোনো, তুই যা দেখ কি হলো। হুম, তবে বিকেলে আসবি কিন্তু। বললামই তো আসবো, নিশ্চয়ই আসবো আমি। ডানে মামে তাকিয়ে রাস্তা পার হয়ে এলো। হাতের ঘড়িটার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে সময় স্থির হয়ে গেছে। প্রচণ্ড চিন্তা হলো এবার, মধুর কিছু হলো কি না সেই ভয়। অডিটোরিয়ামটা ফাঁকা, বাইরে থেকে হালকা হালকা আলো এসে ঢুকছে। সেই আলোতে পরিবেশটা আরো অদ্ভুত তোরে হয়ে গেছে। মনে হচ্ছে বহুদিন পর আলোর সঞ্চালন ঘটেছে এই স্থানে। দ্বার খুলে কয়েকবার ডাকলো মধুর নাম ধরে, তবে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিরক্তি আর রাগ নিয়ে বের হতে যেতেই নুপুরের ঝমঝমে আওয়াজ শ্রবণ হলো। ফট করে পেছনে তাকালো সে, কোথাও কিছু নেই। দুই ভ্রুতে ওঠানামা শুরু হয়েছে। মনের অন্তরপুরে বাজে ধারণারা লুটপাট চালাচ্ছে। বেশি কিছু কল্পনার আগে আলোকবর্তিকা দৃশ্যমান হলো, সাথে কোনো রূপসী নারীর অভয়। একটু একটু করে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে আসছে মধুপ্রিয়া। আওয়ান ভাষাহীন হয়ে থেকে নিজ মনকে শাসন করলো কয়েকবার, তবে চোখ যেন সরছেই না। মধুর অধরে স্মিত হাসি। সে বলল, আমি তোমাকে পছন্দ করি আওয়ান। নিজ কানকে বিশ্বাস হচ্ছে না। মধু নিজ থেকে প্রপোজ করবে, যা ছিল কল্পনার অতীত। মেয়েটা হাঁটু গেড়ে বসে আছে, ক্ষতগুলো চমকিত দৃষ্টি অপেক্ষা করছে উত্তরের আশায়। তবে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে কণ্ঠে ঝাঁজ মিলিয়ে বলল, উচিত করনি মধু, আমি টেনশনে ছিলাম। তুমি কি ধোকা দিলে তবে? খুব খুব সরি, আমি সত্যি এত ভেবে কাজ করিনি, প্লিজ মাফ করে দাও। মাফ করলো আওয়ান। হালকা হাতে আলিঙ্গন করলো মেয়েটাকে। আওয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো মধুপ্রিয়া। এই সুন্দর মুহূর্তের জন্য কতদিন যাবৎ অপেক্ষায় ছিল, আজ সেটা পূর্ণতা পেল। প্রজ্জ্বলকে বাসায় নিয়ে আসা হয়েছে, তবে আওয়ান আসেনি। ফোনটাও সুইচ অফ। জীবনে এই প্রথমবার আওয়ানের প্রতি ক্ষিপ্ত হলো জিমা। বহু বছর আগে বন্ধুত্বের সংজ্ঞা বুঝেছিল আওয়ান। সেদিন থেকেই জিমামের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আবদ্ধ হয়েছে আওয়ান। তবে আজ কিনা সেই বন্ধুর সংজ্ঞা ভুলে গেছে নিজেই। মানুষ বুঝি ক্ষণিকে পরিবর্তন হয়। লিভিং রুম থেকে হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকদিন পর বন্ধুরা সমাবেশ করেছে। সেই আনন্দে ছোটখাটো পার্টির আয়োজনও হলো। ফোন রেখে সকলের সাথে যোগ দিল জিমাম। ওর মনটা বারবারই অন্যদিকে চলে যাচ্ছে।
তিয়াশা সেটা লক্ষ্য করে বলে। এই জীবাম কি হয়েছে রে তোর? সেই কখন থেকে দেখছি জোর করে হাসার চেষ্টা করছিস, কোনো সমস্যা? কই না তো, সব ঠিকই আছে। আসলে বহুদিন পর আড্ডা দিচ্ছি সকলের সাথে, তাই কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। আচ্ছা সবাই আছে, আহ্বান কোথায়? কি যেন দরকারি কাজে আটকে গেছে রে, এত প্ল্যান করে নিজেই আসতে পারলো না। অর্ধসত্য বলেই প্রসঙ্গ বদল করলো জিমা। সাম্মির হাত ধরে আছে প্রচ্ছল। জমজ হওয়ার দরুন জীবনে ভালোবাসা কম হয়েছে, বরং মারামারি বেশি হয়েছে। তবে এবার যেন দুজনের মন গলেই জল হয়ে গেল। ভাই বোনের অনন্য ভালোবাসা ফুটে উঠেছে। সত্যি বলতে আমরা প্রিয় মানুষদের আঘাত করতে পারি, তবে অন্য কেউ আঘাত করলে সহ্য করতে পারি না। সেদিনের পর 3টে দিন চলে গেল। আজকাল তো ভার্সিটিতে আসছেও না আয়ান। সারাক্ষণ মেতে থাকে মধুপ্রিয়ার সহিত। নতুন প্রেমে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সময় কেটে যায় চোখের পলকে। সুষমা অধুনা আগের মতো সন্তানদের প্রতি খেয়াল রাখছে না। সব সময় উদ্বিগ্ন থাকে। না হলে টানা 3 দিন ভার্সিটি না যেয়ে থাকতে পারতো না আওয়ান। আরশিরও পড়াশোনাতেও ঢিল হয়েছে। ভার্সিটিগুলোতেও একের পর এক পরীক্ষা নিয়ে চলেছে, তবে ভাগ্য সহায় নেই। পাবলিক ভার্সিটিতে চান্স হচ্ছে না, যাও হচ্ছে তাও মনের মতো বিষয় পাচ্ছে না। সেই নিয়ে মনে মনে দ্বন্দ্ব সৃষ্টিও হয়েছে। সকলের মাঝে হাসি খুশি থাকলেও রাতের মধ্যভাগে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে কান্না করে। কখনো বা হাত পা কামড়ে ধরে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিনা। আরুষির লিখে দেওয়া লেটারগুলো মনে ধরেছে মধুপ্রিয়া। সেই কারণে আবার বোনের শরণাপন্ন হলো। দরজার কাছে এসে ঠক ঠক আওয়াজ করে। ভেতর থেকে রেসপন্স নেই। আবারও নক করলো আওয়াজ, তবে আরুষির সারা শব্দ নেই। গুটি পায়ে বেডের কাছে এসে নোটপ্যাড রেখে বলে, বনু, আরেকটা লেটার লিখে দিবি প্লিজ? প্রমিস, ক্যাম্পাসের স্পেশাল ফুচকা ট্রিট দিব। একটু থেমে আবারও বলল, দেখ, 500 টাকা দিব, প্লিজ বোন, লিখে দে না। আরুষির সাড়া নেই। এবার মেয়েটার গায়ে ঠেলা দিল আওয়ান। তবে যা দেখলো এতে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, হাত থেকে কলম পড়ে গেল। কোনো দিকে না তাকিয়ে আরুষিকে কোলে তুলে নিয়ে ছুট লাগালো। ওর মস্তিষ্ক কি বুঝেছে জানা নেই, তবে ওর মন বলছে হসপিটালে যেতে হবে, না হলে যে প্রিয় বোনটাকে হারিয়ে ফেলবে। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করেই আরুষির গালে চড় মারলেন সুষমা। রাগে শরীর কাঁপছে তার। কল্পনাও করতে পারেনি ওনার মেয়ে বিষ খাবে। ঘৃণা হচ্ছে খুব। রেজিস্ট্রেড হওয়ার দরুন নানা রকমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। জীবনের উপাংশ নিয়ে রচনা করেছেন নানান বই। আজ সেই মায়ের মেয়ে হয়ে এমন ঘৃণিত কাজ। আমার গর্ভের সন্তান না তুই। আম্মি প্লিজ থাক না এখন। চুপ, একদম চুপ। আশকারা পেয়ে লাটে উঠে গেছে, না হলে এমন কাজ করতে পারতো না। ডাক্তার স্ট্রেস নিতে বারণ করেছেন, তুমি না হয় পরে বকে দিও। অসুস্থ শরীর নিয়ে এমনিতেই চর খেলো, আর বলো না প্লিজ। আরুষিকে কিছু কথা বলার জন্য উদ্যত হয়েছিলেন তিনি, তবে ছেলের কথার মর্মার্থ বুঝতে পেরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এলোমেলো লাগছে সব। আজ এতগুলো বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সাহসটুকু ভেঙে গড়িয়ে গেছে। মনটা কেমন কুগাও শুরু করেছে। যদি সময় মতো হসপিটাল না নিয়ে আসা হতো, তাহলে আরুষিকে হারিয়ে ফেলতেন তিনি। এই বিভৎস চিন্তাগুলো মাথায় আসতেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। তবে জীবনের এক পর্যায়ে এসে মানুষ কাঁদতে পারে না, এদের কাঁদতে দেওয়া হয় না। মনোকষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য হলেও শক্ত থাকতে হয়। যে সময়টা গত 10 বছর যাবৎ পার করে চলেছেন তিনি। আরুষির খবর শুনে হসপিটালে এসেছে তিয়াশা। যদিও বা আওয়ানের সাথে মনোমালিন্য চলছে তার, তবে আরুষির খবর পেয়ে না এসে পারেনি। করিডোরে দেখা হলেও পাশ মারিয়ে চলে গেল তিয়া। হৃদয়ে জমায়েত কষ্টখানি অন্তঃস্থলে পিষে বেরিয়ে এলো আওয়ান। ভালো লাগছে না কিছুই। সকালের ঘটনা মনে পড়লেই শরীরের প্রতি লোমকূপে শীতল স্রোত নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীর সমস্তটাই আধারে নিমজ্জিত। নতজানু হয়ে আরুষি উত্তর দিল, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আপু। বিগত দিনগুলো যে এত পড়াশোনা করে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স হলো না। চাও হয়েছিল, পছন্দ মতো বিষয় পাইনি আমি। এত এত টেনশন মিলিয়ে আমি আর পারছিলাম না, সেই কারণেই ঔষধ। ডুকরে কেঁদে উঠল আরুষি। খোলা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল তিয়া। আপাতত এই বিষয় আর ঘাটাবে না বলে স্থির করেছে। জীবনে মানুষ শুধু শুধু আত্মহরণের পথ বেছে নেয় না। এই পেছনে উপযুক্ত কারণ না থাকলেও কিছু কারণ অবশ্যই থাকে। ব্যাগ থেকে 1000 টাকার কতগুলো বান্ডিল বের করলেন সুষমা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন তিনি। এসিটাও ঠিকঠাক কাজ করছে না, পুরনো হয়ে গেছে কিনা।
টাকাগুলো খুব দ্রুততার সাথে গুনে নিয়ে বিভক্ত করলেন তিনি। এতগুলো টাকা দেখে থমকে গেল আওয়ান। কম করে হলেও 20 লাখ টাকা আছে এখানে। এতগুলো টাকা সুষমার কাছে এলো কি করে, সেই বিষয়ে চিন্তিত হতে দেখা গেল। ব্যাংক অ্যাকাউন্ট খালি পড়ে আছে নিঃসন্দেহে। এত টাকা সঞ্চয় করা সুষমার পক্ষে সম্ভব নয়। 10 বছর পূর্বে আদালত ছেড়েছেন তিনি। এখন প্রাইভেট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন। ছেলে মেয়ে পড়াশোনাতে অবলীলাভাবে টাকা খরচ করেন তিনি। সমাজে চলার মতো সব রকমের ব্যবস্থাও করা আছে ওনার। মাস শেষে সঞ্চয় করা হয় না, এমনটাই জানতো আওয়ান। তবে এখন কি ওর ধারণার বদল ঘটবে? পাশে বসো আহ্বান, আমি এত টাকা? প্রশ্ন করবে না, বসতে বলছি বসো। টাকাগুলো এক সাইড করে তিনি বলেন, আরও সে নিজের ঘরে আছে। জি আমি। মূল কথায় আসা যাক। এখানে 23 লাখ টাকা আছে, আরও সেই 4 বছরের পড়াশোনার খরচ। এত টাকা? আমি সিদ্ধান্ত নিয়েছি প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেব। পাবলিক ভার্সিটি যেহেতু হয়নি, তাই এত ভেবে কাজ নেই। কিন্তু আমি। কোনো কিন্তু নয় আওয়ান, তোমার বোনকে হারাতে চাই না আমি। তাছাড়া টাকা দিয়ে আমি পিছু হটতে চাই না। খোঁজ নিয়ে দেখো, তোমার বোনের ড্রিম ভার্সিটি এটা। সুষমা টাকা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ভরসা করেন ছেলেকে, তবে নিজেকে ভরসা করেন না একটুও। হাতে টাকা থাকলেই খরচ করা হয়ে যাবে। দুটো হৃদয় যখন কাছাকাছি হয়, তখন একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, সারাক্ষণ কাছে পেতে চায়। আর যখন সেটা হয় না, তখনই হয় অভিমান। মধুপ্রিয়ার করণেও এখন চলছে সেটা, অভিমান। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না সে। সহসা নিজ থেকে ফোন করেও না আওয়ান। মনে হয় ভালোবাসা কমে গেছে। কল করে অভিযোগের খাত নামাতে শুরু করলো মধু। এপাশ থেকে তেমন কোনো শব্দ এলো না। এবার হুঙ্কার তুলে কেঁদে উঠল মেয়েটা। সান্ত্বনা দেওয়ার মতো অনুভূতিও নেই এখন, তবুও বলল, নিজেকে সামলাও মধু, সারাক্ষণ একে অপরের কাছাকাছি থাকবো না আমরা, এটাই তো স্বাভাবিক তাই না? আমার যে ভালো লাগছে না আওয়ান। আমার কেমন ছন্নছাড়া অনুভব করি আমি। সব কিছুতে অনীহা। তোমাকে না দেখতে পেলেই বুকের ভেতর কষ্ট হয়। বিগত কিছুদিন ধরে আমি খুব চাপের মাঝে আছি মধু, কাল দেখা করব নিশ্চিত। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ রে বাবা, এখন আর কেঁদো না প্লিজ, না হলে আমার খুব খারাপ লাগবে। কান্না থামালো না মধুপ্রিয়া, বরং আবারও কান্না শুরু করলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে ঘন শ্বাস ফেললো আওয়ান। সত্যি বলতে এই মুহূর্তে প্রেমের বাণী শোনাতে ইচ্ছে করছে না তার। পারিবারিক ভেজালটা সবকিছুর ঊর্ধ্বে চলে এসেছে। তবে প্রেমিকার রাগ অভিমান ভাঙানো প্রেমিকের দায়িত্ব। সেই নিয়ম অনুসারে মধুপ্রিয়ার সাথে মধু আলাপ শুরু করলো। পূর্বের ন্যায় বন্ধু সুলভ হাসি থাকে না আওয়ানের ঠোঁটে। এখন শুধুই হতাশা ভরা কিছু অমায়িক চাহনি ফুটে ওঠে। প্রথমে নিজেকে সংযত রাখলেও এখন স্থির থাকতে পারছে না তিয়াশা। বারবার মন আকুপাকু করছে কথা বলার জন্য, হাজার হোক বন্ধু মানুষ। কিছু সময় হবে আওয়ান? চট করেই মেয়েটার মুখে ভয় তাকালো আওয়ান। তিয়াশার সাথে কথা হয় না 15 দিনেরও অধিক। মন যে কথা বলতে চায়নি এমন নয়, তবে ভেতর থেকে সচ্ছলতা পাচ্ছিল না। ক্যাম্পাস চত্বরে কফি শপ থেকে 2 কাপ কফি দিয়ে গেল ওদের। কিছুক্ষণ পূর্বে অর্ডার করেছিল তিয়াশা। দুজনের মাঝে কোনো কথা হলো না। বেশ কিছুটা সময় পাশাপাশি বসেই কাটিয়ে দিল। কফি শেষ করে প্রশ্ন করলো তিয়া, কোনো কিছু নিয়ে আপসেট তুই? তেমন কিছু না রে, আরশির বিষয় নিয়ে যা মন খারাপ। বাচ্চা আমি ভুল করে বসেছি আসলে। ডিপ্রেশন তো বলে কয়ে আসে না। আমার মনে হয় তুই নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছিস। স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। আমি স্বাভাবিকই আছি। তোর কথাতেই প্রকাশ পাচ্ছে কতটা স্বাভাবিক তুই। দেখ আভান, আমি বলবো না আমি নিজে খুব সাধু, তবে আমি এটা জানি মন খারাপ করে বসে থাকলে লাভ হয় না, সর্বশেষ খারাপই হয়। আমি ভেঙে গেছি দিয়া, আমার মস্তিষ্ক সচল নেই আগের মতো। চারপাশে এত এত ঝামেলা যে আমি নিতে পারছি না। মানুষ কি করে বাঁচে এত দুঃখ নিয়ে? এবার তিয়া নিশ্চুপ। খারাপই লাগছে তার। চোখের সামনে প্রিয় বন্ধুকে শেষ হতে দেখা কারোই কাম্য নয়। সমাধান না দিতে পারলেও সান্ত্বনা দিতে নেই। তাই তিয়া স্থির করলো আওয়ানকে খুশি রাখার চেষ্টা করবে। আগের মতো আবার আড্ডা দিবে সবাই। ক্লান্তিতে চোখ বুজে আসছে তিয়ার। সারাদিন লাফালাফি করে এসেছে। তবে সুখ লাগছে এটা ভেবে যে আওয়ানের মনকে স্বস্তি দিতে পেরেছে। তামজিদের আসার খবর পেয়ে নিজের রুমে গেল না আর, সোজা বাবার রুমে এসে বসলো। গা থেকে বাহিরের পোশাক অবধি খুলে নিয়ে তামজিদ মাত্র কয়েক মিনিটের জন্য এসেছেন। কাজ শেষে চলে যাবে অফিসে। সেখান থেকে মিটিং শেষ করে রাতে বাসায় ফিরবে। বাবার ব্যস্ততা দেখে চলে যেতে চাচ্ছিল, তবে তামজিদও ডাক দিলেন। চুপটি করে বসে রইল তিয়া। কাজ করতে করতে তামজিদ বললেন, বিজনেস নিয়ে কি মতামত তোমার? তোমার কথা বুঝিনি আব্বু। দেখো মামুনি,
আমার অবর্তমানে সব কিছুর একমাত্র মালিক তুমিই হবে। সব কিছু না বুঝে নিলে পরবর্তীতে তো সমস্যায় পড়তে হবে। আমি বিজনেসের প্রতি আকর্ষণ পাই না আব্বু, তাই প্লিজ আমায় এইসবে টেনো না। তিয়াশা, রাগ করছো কেন? তুমি কেন বুঝতে চাচ্ছ না যে সব কিছু সামাল দিতে পারে সেই জয়ী? চাকরির পাশাপাশিও বিজনেস করা যায়। সেটা কি বোকামো নয় আব্বু? বোকামি কোনটা আমি জানি না, তবে জীবনে যদি সাধারণ হয়ে বাঁচতে চাও তাহলে চাকরি করো, আর যদি অসাধারণ হতে চাও তবে বিজনেস করো। এখন তুমি বলতে পারো এতে কি লাভ প্রকাশ পেল না? আমি বলবো না। জীবনে বড় হতে চাওয়ার ইচ্ছা কখনোই লোভ নয়, তবে বড় হওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করাটা হলো লোভ, যা বোকামির পরিচয়। বাবার কথায় বিমুগ্ধ হলো তিয়া। ভেতরে ভেতরে প্রচন্ড শ্রদ্ধা পাচ্ছে তার। কখনো বাবার সাথে অধিক সময় কাটানো হয়নি, সবসময় কাজ নিয়ে ব্যস্ত তামজিদ। তবে এই ব্যস্ততার মাঝেও লুকিয়ে থাকা প্রজ্ঞা ব্যক্তিটির কথা কখনোই স্মরণে আসেনি। জীবনটা কখনো একপাক্ষিকভাবে চলে না, সব কিছুর অপোজিট সাইড রয়েছে, আর সেই সাইড ছাড়া সে অপূর্ণ। এই যে রওনাকের কাছে প্রতারিত হয়ে বেশ অনেকগুলো দিন ভার্সিটিতে যাওয়া হয়নি তিয়ার। সেই কারণে নোট নিয়ে কতই না জ্বালিয়েছে আওয়ানকে। জীবন আজ নতুন কিছুর সৃজন করলো। বিপরীতভাবেই তিয়াশার পানে ছুটে এসেছে আওয়ান। সামনেই টেস্ট এক্সাম, আর বিগত দিনের নোট নেই তার কাছে। নাস্তা নিয়ে গেলেন তাহমিদ। সকালে না খেয়ে চলে আসতেই খাবার দেখে লোভ সামলাতে পারল না, গপ গপ করে মুখে পড়তে লাগলো শুধু। ওয়াশরুম থেকে ফিরে এসে আওয়ানের খাওয়ারের গতি দেখে ভরকে গেল। নিজের প্লেট শেষ করে তিয়াশার প্লেটেও হাত বাড়িয়েছে। ওর হাত চেপে ধরলো তিয়া। রাগী দৃষ্টিতে অবলোকন করে বলে, আমার খাবারে হাত দিবি না। খিদে পেয়েছে খুব। উফ, ছাড় না। তাহলে আমি কি খাবো? উপবাস থাকবি আজ, এখন প্লেট ছাড়। ঝাটকা মেরে প্লেট নিয়ে গেল আওয়ান। স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? মনে নেই। এই তোর পড়াশোনা, দেখবি সে আমাকে খোঁচাতে হবে পরীক্ষার হলে। কেন দেখাবি না নাকি? হ্যাঁ, আসছে উনি। এত কষ্ট করে আমি পড়বো আর ওনাকে দেখাবো। সরাসরি প্রত্যাখ্যান করে। আগুনের ফুলকির মতো তেতে উঠল তিয়া। আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে খেতে লাগলো। যার অর্থ তুই আমাকে এক্সাম হলে সাহায্য না করলে আমি আমার খাবারের ভাগ তোকে দিব কেন? হুম। প্রথম এক সপ্তাহ প্রচণ্ড বিরক্ত করলেও এখন আর বিরক্ত করে না ওমর। অধুনা ভার্সিটিতে আসেও না। হঠাৎ এমন হতে সানিনের মন বেশ খারাপ হয়, অথচ তার খুশি হওয়া প্রয়োজন ছিল। পরীক্ষা বিদায় খোঁজও নিতে পারছে না। হঠাৎ করে কেন উধাও হয়ে গেল ছেলেটা? মন খারাপের বিশেষ কারণ নেই, তবে নিজ মনকে বোঝাতে অক্ষম। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে আসছে কিনা ওমর, কিন্তু জুনিয়র ছেলেটার দেখা নেই। এক্সাম পেপার দিয়ে দিয়েছে, মোটামুটি কমন এসেছে প্রশ্ন। একটা ভালো দিক রয়েছে ওর, পরীক্ষার হলে চারপাশে টর্নেডো হয়ে যাক তবুও তাকাবে না কোথাও, যা পারে সেটাই লিখবে। প্রশ্ন দেখে মাথা ঘুরে যাচ্ছে তিয়ার। এই প্রশ্নের বিন্দুমাত্র কমন পড়েনি তার। কাল সারা রাত নোট বই পড়েছে, অথচ সেখান থেকে কিছুই আসেনি। রাগে জল শক্ত হয়ে গেল। এই প্রশ্ন যিনি করেছেন নিশ্চয়ই তার বইয়ের সাথে ঝগড়া লেগে থাকে সার্বক্ষণিক, তা নাহলে এহেন হাউফাউ প্রশ্ন করার প্রশ্নই আসে না। বরাবরই ওর সামনে সিটে পড়ে আয়ানের, আজও তাই। কলমের ক্যাপ থুতনিতে ঠেকিয়ে চোখ ঘুরিয়ে দেখল তিয়া। গোগ্রাসে হাত চালাচ্ছে আওয়ান। মনে হয় সব প্রশ্ন তারই কমন এসেছে। স্যারের দৃষ্টি লক্ষ্য করে আওয়ানকে ডাকলো তিয়া। মিনমিনে কণ্ঠে বলে, এ আহ্বান, 3 নাম্বার কোশ্চেনটার আনসার কি হবে রে? নিজে লেখ। কি লিখতে বললি? বুঝিনি, আরেকবার বল না। বললাম নিজের যা ইচ্ছে তাই লেখ। বল না ইয়ার, এত কষ্ট করে আমি নোটবুক পড়লাম অথচ কোনো কিছু কমন আসেনি। মুখস্থ বিদ্যা করলে যা হয়। বলেছিলাম টেক্সট পড়তে, বাট তুই যা, এখন ডিস্টার্ব করবি না আমায়। মুখটা শুকনো হয়ে গেল তিয়ার। ভেতরে পাতার মর্মর শব্দের ন্যায় আন্দোলনের সৃজন হয়েছে। নির্ঘাত এবার পরীক্ষায় ফেল আসবে, সেসব চিন্তাতে আসতেই চোখ ঝাপসা হয়ে আসলো। হোয়াট হ্যাপেন তিয়াশা, লিখছো না কেন তুমি? জি স্যার, এখনই শুরু করব। এটা তো ভালো কথা নয়, অলরেডি 10 মিনিট ওভার, অথচ তুমি একটা শব্দও লিখোনি। প্রশ্নগুলো পড়ছিলাম স্যার, এখনই লিখবো। গার্ড টিচারকে দেখিয়ে লেখার অভিনয় শুরু করলো তিয়াশা। গার্ড চলে যেতেই আওয়ানের পিঠে কলম দিয়ে খোঁচা দিল। পেছন ঘুরে আওয়ান বলল, কি হয়েছে কি, এমন করছিস কেন? আরে ভাই লিখ না। দেখা। কি দেখাবো? প্রশ্ন, প্লিজ প্লিজ দেখা না দোস্ত।
পড়াশোনা করবে না আর এক্সাম হলে আমার গলায় লটকে পড়বে, ওইটা হবে না বাবু সোনা। তিয়াশা বসে রইল। এত সহজে ছাড়ার পাত্রী নয় সে। যদি আওয়ান প্রশ্ন না দেখায় তোর কলহ রটিয়ে দিবে, সেই প্রত্যয় নিয়ে বসে রইল মেয়েটা। দুষ্টমি বুদ্ধির আনাগোনা চলছে অস্তিম মজ্জা জুড়ে। জুতো খুলে ডান পাটা উঁচু করে আওয়ানের পিঠে ঠেকিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো আওয়ান। অবশ্য তিয়ার কোনো হেলদোল নেই, সে অন্যদিক ফিরে গুনগুন করছে। আওয়ান লেখায় ব্যস্ত হলো। এবার দুপা উঠি আওয়ানের বেঞ্চে রাখলো তিয়া। টিয়া, হচ্ছেটা কি? কই কি হচ্ছে, লেখ তুই। আরে লেখোস না কেন? ফুস করে দম ফেললো আওয়ান। লেখা শুরু করলো সে। তিয়াশার মুখটা মেঘের আড়ালে চলে গেছে। আর চোখে সেসব দেখলো আওয়ান। তিয়ার পা বারবার ওর গায়ে স্পর্শ করে যাচ্ছে। যদিও তেমন বিরক্ত আসছে না, তবে স্যার দেখলে এমের পরীক্ষা বাতিল করে দিবে। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল আওয়ান। এমন করাতে ভয় পেয়ে যায় তিয়াশা। অনুনয়ের সুরে বল, দোস্ত প্লিজ বিচার দিস না। স্যার, কাইন্ডলি এখানে আসবেন। গার্ড টিচার আসলেই পেপার লুজটা চাইলো আওয়ান। এবার তিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। হেন তেন পর্যায়ে চলে এসেছে পরিস্থিতি। লুজ পেজগুলো মার্জিন করে নিয়ে আবারও লেখা শুরু করে। তিয়াশা তখনও চুপচাপ বসে আছে। প্রচুর লিখছে আওয়ান। হাতের গতি এত যে ঝড়কেও হার মানাবে আজ। তিয়াশা ভালো মানের স্টুডেন্ট, সবার আগেই পরীক্ষা শেষ করে। কিন্তু এবার যেন শনির সাথে রাহুর বিরোধ লেগেছে, সেই কারণেই খাতা খালি। এক্সাম শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। পুরো খাতা জুড়ে একটা কালো কালির দাগও নেই। গার্ড সবাইকে পেপার গোছাতে বলছেন। সবাই সেলাই করে নিচ্ছে খাতা। তিয়াশার পায়ে চিমটি কাটলো আওয়ান। মেয়েটার চোখ লাল হয়ে আছে, বোধহয় এক্ষুনি কেঁদে দিবে। ইশারা করলো আওয়ান। সামনে পেপার দেখে তিয়াশার চোখ ছলছল করছে। খাতা একটা, নেক্সট কিন্তু আর লিখে দিব না। বিস্ময়ে কথা বলতে পারছে না তিয়াশা। খাতা সেলাই করা হলো, সব চেক করে সাবমিট করা হলো পেপার। হল থেকে বেরিয়ে চারপাশে আহনকে খুঁজছে তিয়াশা। কোথাও নেই অনাকাঙ্ক্ষিত প্রিয় সেই বন্ধুটি। ক্যাম্পাস থেকে গেটের কাছে এসে আয়নকে পরিলক্ষিত হলো তিয়াশার। কোনো কিছু না ভেবেই ছুটে গেল মেয়েটে। চোখ দিয়ে ইশারা করলো আওয়ান। অর্থাৎ কি হয়েছে? তৎক্ষণাৎ ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল তিয়াশা। মেয়েটার ছোঁয়াতে শক্তপোক্ত শরীরে মৃদু সমীরণ স্পর্শ করে যাচ্ছে। তিয়াশার বকবক শুরু হলেও আওয়ান কথা বলছে না। কেমন যেন লাগছে ওর, এক অদ্ভুত ধাঁচের অসহ্যকর ভালো লাগার অনুভূতি। 2 সপ্তাহ পর দেখা হলো জিমামের সাথে। ছেলেটা আজকাল মিশে না কেন জানো, মনে হয় খুব বেশি ব্যস্ত। তবে সে ব্যস্ততা কি না তা জানে না আরুষি। ভাইয়ের বন্ধুটি এতটা অবহেলা কেন করছে কে জানে। অথচ এককালে ওর পেছনে ঘুরেছে কত। সেসব চিন্তা করতেই হতাশা এসে স্পর্শ করে ওর গায়ের প্রতিটি লোমকূপে। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে সবার আগে জিমামকেই কল করেছিল, তবে ফোনটা সুইচ অফ বলেছিল সেদিন। রাতে যখন কথা হলো তখন জিমাম বলল দেখা করতে চায়, তবে এখন লাপাতা বলা চলে। ফোন করলো আরুষি। জিমাম জানালো কাছাকাছি আছে। ফোনটা ব্যাগে পড়ে বেঞ্চে পা উঠিয়ে বসে সে। কয়েকটা বাচ্চা খেলা করছে, এদের মাঝে কেমন মিহিক অবশ্য নিরুপদ্রব ছড়িয়ে আছে। এসব দেখলে হিংসা হয় ওর, খুব বেশি অশান্ত হয় মন। জিমাম এলো ঠিক কাটায় 20 মিনিট পর। অভিযোগ করতে মন চাচ্ছে না, তবে স্পষ্ট ভাষাতেই শুধালো, একটু বেশি লেট করে ফেললাম জিমান? জ্যামসিরা কব? বসে বসে আমি কিছু বলতে চাই তোমায়। আমি জানি কি বলতে চাও তুমি। এটাই বলবে যে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা, রাইট? আমার মনে হয় সম্পর্কটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু আমি যে ভাঙতে চাই এই সম্পর্ক, একদম ভেঙে দিতে চাই। ঈশ্বর, চমকে উঠলো আরুষি। জিমাম নিশ্চিত রসিকতা করছে তার সহিত, তবে এটা যদি রসিকতাও হয় তবুও ভালো লাগছে না ওর। তাই প্রসঙ্গ পাল্টাতে চাইল। তবে জিমাম যেন মন স্থির করে এসেছে, নয় স্পার নয় ওস্পার। তুমি ঠিক আছো জিমাম? নিশ্চয়ই মদ গেলেছো। দেখো এসব ফাইলামে পছন্দ হয় না বিন্দু পরিমাণ। আমি যাচ্ছি এখন, পরে কথা হবে। আমি সিরিয়াস আরুষি। থমকে গেল আরুষি। জিমামের কথাগুলো ভাবাচ্ছে ওকে। অতি সহজেই ছেলেটা সম্পর্ক ঝুঁকিয়ে দিল। 2 বছরে যত উপহার দিয়েছিল সব টুকে দিল সাদা কাগজে। মিলিয়ে নিতে বলল সব। আরুষি হতবাক হয়ে রইল নিজের ভালোবাসার পাই হিসেব দেখে। এই উপহারগুলো কেনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তা শুধু আরুষিই জানে। সেসব আজ তুচ্ছ। গুরুম গুরুম করছে মেঘ, আবার এসেছে ধরে। মেঘের ডাকে সাড়া দিতে প্রস্তুত প্রিয় বন্ধু বৃষ্টি। সেদিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে আওয়ান। গত কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো চোখে ভাসে শুধু। চোখ দুটো ঝাপসা বর্ণ হতে চায়। তবে এমন পরিস্থিতিতে শক্ত থাকা বুদ্ধিমানের কাজ।
ঘরে এসে নিজের মাকে দেখে হতভম্ব হলো আওয়ান। ভদ্রমহিলার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে আছে, যেন কিছুই বলতে চাইছে, তবে বিশেষ কিছু বললেন না তিনি। কেবলমাত্র বললেন রাতে খাবেন না আজ, তাই যেন ডাক না দেওয়া হয়। কথায় বোঝা যায় একা থাকতে চান না সে। সুষমা চলে যেতেই আবারও জানলার কাছে এলো আওয়ান। কিছু সময় দাঁড়ানোর পর অনুভব হলো বৃষ্টির শীতল ফোঁটা তুমুল গতিতে স্পর্শ করে যাচ্ছে চোখ মুখ কান নাক সব। টুম করেই শব্দ হলো ফোনে। নিশ্চয়ই মেসেজ দিয়েছে মধুপ্রিয়া। মেয়েটার সাথে সারাক্ষণ কথা না বললে অশান্ত হয়ে পড়ে। জ্বালাতনে পড়লো আওয়ান, এখন আবার কল করেছে। হে বেবি, তুমি তো আমাকে ভুলেই গেছো, এটা কি ঠিক? সরি মধু, আমি আসলে ক্লান্ত ছিলাম। ও, আজকাল আমি কল করলেই তুমি ক্লান্ত থাকো, ভালো লাগে না আর, তাই না? এমনটা নয় মধু। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আওয়ান। আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি। মাসখানেক হলো আমাদের রিলেশন মধু, তুমি পুরনো হও কি করে? একটু কমন সেন্স দিয়ে কথা বলো। এখন বুঝতে পারছি আমি। যাও, কথা বলার দরকার নেই। মধু লিসেন টু মি। টুট টুট শব্দ করে কল কেটে গেল। কয়েকবার ফোন করলো আওয়ান, তবে প্রথম দিকে রিং হলেও এখন সুইচ অফ। বেডের উপর ফোনটা ছুঁড়ে ফেলে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। ভালো লাগছে না কিছু, সব কিছুকেই অসহ্য লাগছে। ব্যাংক থেকে এত টাকা লোন নিয়েছে সুষমা, সেজন্য বাধা রেখেছেন এই বাড়িটা। লোন দিতে না পারলে বাড়িটা চলে যাবে ব্যাংকের কাছে। সে চিন্তাতেই পাগল প্রায় অবস্থা। সাথে সুষমার অসুস্থতার খবর আজ একদম শেষ করে দিল ওকে। কি করে বেঁচে আছে জানা নেই। মাকে হারিয়ে ফেলার চিনচিন ব্যথা চোখ দিয়ে ঝরতে লাগলো। তবে বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে মুছে দিল সবটা, যেন বন্ধুর মতোই সঙ্গ দিচ্ছে। হাউমাউ করে গলা ফাটিয়ে কাঁদছে ওমর। আজ বহুদিন পর সানিনের কাছাকাছি হয়েছে। এতদিন নিজেকে সংযত রাখার চেষ্টা চালালেও আজ পারছে না বিন্দুমাত্র। এই শেষ দিনের দেখাটা এতটা আবেগপ্রবণ হবে তা ভাবেনি কখনোই। সানিন বিরক্ত হচ্ছে এবার। চোখের সামনে দামড়া এক ছেলে কেঁদে নদী বানিয়ে দিচ্ছে। এটা কি মানা যায়? আর একবার কাঁদলে মার খাবা। তুমি ছোট আমার। দেখো ওমর, আমি যতদূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। জীবনে বহু কষ্ট করেছেন তোমাকে মানুষ করতে, তাই আর কষ্ট বাড়িও না। কোনো কিন্তু নয়, পড়াশোনা করে বড় হও। যখন ও যদি মনে হয় আমি তোমার অন্তরকে জ্বালাতন করি, তখন ভাববো। এতদিন থেকেছো তো। ওমর, এমনটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মহা ভেজালে পড়া গেল তো। এমন অনাকাঙ্ক্ষিত প্রেম যদি কাউকে এলোমেলো করে দেয়, তখন কি বা করার থাকে? শেষে কি এই ছেলেকেই বিয়ে করতে হবে? এইসব চিন্তা চেতনা বিচরণ করছে ওর মন প্রাণ জুড়ে। তখনই পায়ের কাছে লুটিয়ে পড়লো ওমর। ওর কাণ্ডে না হেসে পারল না সানিন। ছেলেটার চুল ধরে বলল, তোকে শাসন করার জন্য পাশে রাখা দরকার। বাজে ছেলে, বন্ধু হয়ে থাকতে পারবি শেষ অবধি। বিগলিত হাসলো সানিন। উমরের চোখে মুখে লেপ্টে আছে প্রবল ভালোবাসা। এই ছেলেটাকে শাসন করার জন্য হলেও সেই দিন অবধি পাশে থাকতে চায় সে। তবে এই সমাজের কথা ভাবলেই কেমন মন খারাপ হয়। তাতে কি কত মানুষই তো এই সমাজের বিরোধিতা করে। ভালো থেকেছে আর ভালো আছে। সানিনও না হয় রিস্ক নিয়ে চেষ্টা করবে ভালো থাকার। উমরের ভালোবাসা যদি শেষ দিন অবধি থাকে, তো সানিন চোখ বুঝে পার করে দিবে 100 বছর। পরীক্ষার আগের দিন জব খুঁজতে বের হয়েছে আওয়ান। বিষয়টা চোখে পড়তে গাড়ি থেকে নেমে গেল তিয়াশা। এক্সামের কিছু জিনিস কিনতে বের হয়েছিল। অন্যমনস্ক আওয়ানের কানে তিয়ানের ডাক পৌঁছালো না। কেবল হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ছেলেটার বাহুতে টান দিল তিয়া। সামান্য চেঁচিয়ে বলে, কিরে, এতবার ডাকার পরেও শুনছিস না কেন? ডাকছিলে আমায়? থাকিস কোথায় তুই? আর এগুলো কিসের ডকুমেন্ট? ফাইল চেক করতে লাগলো তিয়াশা। চোখ মুখ ঈষৎ লাল হয়ে উঠেছে। জবের কাগজটা ছিঁড়ে ফেলে পরপর বলে, আর ইউ সিলি? এই সামান্য বেতনে 8 ঘন্টা ডিউটির জব করবি তুই? কাল থেকে তো ফাইনাল এক্সাম। তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যিই পাগল হয়ে গেছি তিয়া। আসলেই পাগল হয়ে গেছিস তুই। ভার্সিটির লাস্ট ডেতেও দেখলাম মন মরা। বল না, কি হয়েছে তোর? কিছু না রে। আমাকে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছিস ভালো, তবে আমি কিন্তু খবর নিয়েই ছাড়বো। কফি খাবি তিয়া? না না, কফি না, চা খাবি? ওই যে দেখ, ওই মামার হাতে চা খুব ভালো। ফুটপাতের একটা দোকানে দেখাচ্ছে আওয়ান। অবাক চোখে তাকিয়ে রইল তিয়া। এতটা উদ্ভট চিন্তা ভাবনা কখনো আসেনি। ছেলেটা বোধহয় চাপা কষ্টে আছে। সঙ্গ দেওয়ার জন্য হলেও চায়ের দোকানে গেল তিয়া। 2 কাপ চা নিয়ে হাঁটতে লাগলো পাশাপাশি। নীরবতায় থমকে গেছে ও। মেঘ বৃষ্টিকে ডাকার কথাই ভুলে গেছে। শুধুমাত্র আকাশকে কালো এক আস্তরণে আবদ্ধ করে দিয়ে
গুমুট করে রেখেছে। মুখ খুলল তিয়া। কি হয়েছে তোর? পড়াশোনা নিয়ে এত সিরিয়াস একজন আজ এমন ছন্নছাড়া কেন? কুল কিনারা নেই যেন? আমি এমনটা কেন হলাম রে তিয়া? কেমন? দায়িত্ব জ্ঞানহীন। হঠাৎ এসব কি বলছিস তুই? দেখ, আমি জানি না কেন বলছিস এগুলো, তবে এর পেছনের কারণটা নিশ্চয়ই তোকে অগোছালো করে দিয়েছে। হুম। আওয়ানের কাঁধে হাত রাখল তিয়া। চোখে মুখে লেপ্টে আছে অস্বস্তি। তাই যেন ভরসা পেল। আওয়ান বলা শুরু করলো অতীতের এক কাহিনী। 10 বছর আগের ঘটনা। আমি তখন খুব বেশি বড় নই, সবে 14 বছরে পা দিয়েছি। আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয়। কাগজে কলমে নয়, মনের ভেতরের বিচ্ছেদটা হয়। তার আগের ঘটনাগুলো খুব খারাপ। জানিস, আমি হয়তো এখনও আমার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তবে আমি অস্বীকার করতে পারি না সেই নিকৃষ্ট অপরাধ। প্রায় 5 কোটি টাকা লুটপাট করেছিলেন আমার বাবা। বিষয়টা আম্মি যখন জানতে পারেন তখন খুব রেগে যান। ভাগ্যক্রমে সেই কেসটা পড়ে আম্মির কাছে, তবে আম্মি পারলেন না শাস্তির রায় দিতে। অতঃপর বাবা মুক্তি পেলেন, তবুও থেমে থাকেননি তিনি। টাকার নেশায় উন্মাদ হয়ে যান। সর্বশেষ গরিবের জন্য আসা টাকা লুটপাট করেন। আম্মি তখনও পারলেন না বাবাকে শাস্তি দিতে। একসময় বাবা আরও অপরাধের দিকে ধাবিত হলেন। হাজারবার বারণ করার পরও সেদিন শুনেননি বাবা। অতঃপর আম্মি আমাদের নিয়ে বেরিয়ে আসেন আর ছেড়ে দেন বিচারকের দায়িত্ব। ওনার কথা হলো, যেখানে তিনি নিজে অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, সেখানে কি করে পারবেন অন্যের জন্য ন্যায় বিচার করতে? খুব দ্রুত আওয়ানের জীবনে ঝড় আসতে চলেছে, এই আভাস ইতিমধ্যে পেয়েছে তিয়াস। এই দীঘল রজনী জুড়ে আওয়ানের কথাই ভেবে চলেছে বিচলিত অন্তর। অশান্ত হয়ে উঠেছে মন প্রাণ সব। সুষমা শারীরিকভাবে অসুস্থ, তবে সেটা কাউকে জানাতে দেননি এতদিন। এদিকে ব্যাংকেও লোন করেছেন, সেই চিন্তাতে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এসব জানার পর আওয়ানের অনুভূতি যে কেমন তা শুধুমাত্র সেই জানে। প্রিয় মানুষ আর কোটি টাকার সম্পদ ফেলে সাধারণ জীবনযাপন করছেন সুষমা। শুধুমাত্র ন্যায়কে অন্তরে পুষে বেঁচে আছেন সাধারণ একজন মা হিসেবে। তিয়াসার কান্না পাচ্ছে এবার, খুব খারাপ লাগছে ওর। এই নির্মম ঘটনাগুলো জানা ছিল না এর আগে, তবে এখন যখন জানলো তখন কিছু করার নেই। পরীক্ষার হলের সামনে তুমুল ভিড় জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে তিয়াসকে খুঁজছে সবাই। মেয়েটা এত লেট করে আসছে কেন কে জানে। হলে প্রবেশের 5 মিনিট আগে ছুটে এলো তিয়াসা, হাঁপিয়ে গেছে একদম। সরি গাইস, কাল খুব রাত করে ঘুমিয়েছিলাম, সেই কারণেই সকালে উঠতে পারিনি। আচ্ছা চলো তো এখন। ওয়েট, আগে বিরিয়ানিটা টেস্ট কর। বক্স থেকে বিরিয়ানি বের করলো তিয়া। সকলে হুমড়ি খেয়ে পড়লো বক্সে। শেষমেশ দেখা গেল 1 চামচ ছিল ওর জন্য। ফিচেল হাসিতে মত্ত হয়ে চলে গেল সুমিতা। একটা কথা বলে সাম্মি আর প্রজ্জ্বলও চলে গেল নিজের হলের দিকে। জিমাম, আওয়ান আর তিয়াসা যাচ্ছিল, তখনই পেছন থেকে মধুপ্রিয়ার ডাক। এটা অদ্ভুত ফ্যাশনের ড্রেস পরে। তিয়া সামান্য হাসার চেষ্টা করে বলল, তোমরা কথা বলো, আমরা যাই। হুম। আওয়ানের চোখ ছিল সামনের দিকে। মধুপ্রিয়ার সাথে মনের দ্বন্দ্ব চলছে তার। ফোন পিক করনি কেন? তুমিও তো করনি। ও, সেই কারণেই এমন করবে? বাহ, প্রতিশোধ নিচ্ছ? মধু, আজকাল তোমার ভাষাতে এমন তিক্ততা কেন? এখন তো তেতো লাগবেই, মজা নেওয়া শেষ না। তোমার কথা কিন্তু অন্যদিকে তাক করছে। প্লিজ নিজেকে সংযত করো। হুম। আর তুমি কি করছো? পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ড জানে তার গার্লফ্রেন্ডকে কি করে সুখে রাখতে হয়। সেই দিক থেকে তুমি তো লুজার। পরে কথা বলবো, তোমার মাথা ঠিক নেই। পেছন থেকে ডাকলো মধু। নানান কথাই বলে চলেছে সে। আওয়ান সেসব কানে নিয়েও নিল না। ইদানিং মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো পরীক্ষার হলে একটা কথাও বলেনি আওয়ান। তিশাও ঘাটায়নি তেমন। পরীক্ষা শেষ করে সবাই আড্ডা দেওয়ার কথা বললে সরাসরি বারণ করে দিল আওয়ান। তিয়াসা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই বলল পরে আড্ডা দেওয়া যাবে। বাসায় ফিরে এসে লম্বা ঘুম দিল তিয়াসা। রাতে ঘুম না হয় মাথা ব্যথা করছে। ঘুম থেকে যখন উঠলো তখন বাজে বিকেল 4:30। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে বালিশের কাছে। সেখানে ভাসছে 12টা মিস কল। আওয়ানের নাম্বার থেকে কয়েক সেকেন্ড চুপ করে রইল। ভাবনার মাঝেই তাহমিদা এলেন, মুখটা গম্ভীর ছায়ায় মাখা। সুমিতা কল করেছিল, আওয়ানের মায়ের অবস্থা নাকি ভালো না। অসুস্থ মায়ের হাত জড়িয়ে বসে আছে আওয়ান। চোখ দুটো অসম্ভব লাল, যেন এক্ষুনি গড়িয়ে যাবে কয়েক ফোঁটা জল। তবে কোনো বিশেষ মাধ্যমে আটকে আছে সেই বিন্দু ফোঁটা। সুষমা মাথার উপরে থাকা সিলিংয়ের দিকে তাকিয়ে শ্বাস গুনছেন। তিনি খুব করে অনুভব করছেন এই পৃথিবীতে ওনার সময় ফুরিয়ে এসেছে। সত্যি বলতে কেউ মরতে চায় না, সুষমাও চায় না মরতে। এর পেছনে বিশেষ কারণ রয়েছে। শান্তির জন্য মানুষ মরণ চায়, তবে ওনার তো মরে গিয়েও শান্তি নেই। এই ছেলে মেয়ে দুটোর কেউ নেই যে।
বাবা থাকতেও আজ বহু দূরে। এতদিনে হয়তো অন্য কোথাও সংসারও পেতে নিয়েছে, আবার নাও হতে পারে। সুষমা চলে আসার পরপরই নাকি দেশ ছেড়েছে, এমনটাই খবর পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য, ভদ্রলোক ছেলে মেয়েদের প্রচুর ভালোবাসেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টাকার প্রতি লোভ সেই ভালোবাসাতেও খাদ নামিয়েছিল। এসব স্মৃতিতেই কেমন ভারী হয়ে আসে বুক। মেয়েটা নিতান্তই ছোট মানুষ, তবে ছেলেটা বুঝতার, একমাত্র ভরসা ওনার। অনেক সময় গেলেও এখন কথা বলছে না, নিঃশব্দে বুকে জড়িয়ে আছে মায়ের হাত। মমতাময়ী মায়ের জন্য অন্তরটা ছিঁড়ে যাচ্ছে, বেদনাগুলো পাল্লা ভারী করে চলেছে। এর শেষ কবে, কোথায় আর কিভাবে? আমি চলে গেলে কষ্ট পাবি বাবা? এমন কথা বলিও না আম্মি, আমার খুব কষ্ট হয়। একটা সময় তো যেতেই হবে, তাই না? আওয়ার নিরুত্তর। এই চিরন্তন সত্যকে মানতে পারছে না কিছুতেই। দাঁতে দাঁত চেপে বসে রইল। সুষমার কথা আগানে ছেলেটার ভাঙা মনকে আর ভেঙে দিতে চাননি তিনি। কিছু মুহূর্ত পর খাবারের প্যাকেট নিয়ে কেবিনে এলো তিয়া। কাল রাত থেকে এখানেই পড়ে আছে মেয়েটা। ভাগ্যিস পরীক্ষার মাঝে 4 দিনের বিশাল গ্যাপটা পড়েছে। বাটিতে স্যুপ ঢেলে নিতে নিতে আহ্বানকে বলল তিয়াশা, কাল থেকে না খেয়ে আছিস, যা খেয়ে নে, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। তুই খাবি না? একটু পর আন্টিকে খাইয়ে তারপর। সুষমার কাছে এগোলো তিয়া। মৃদু হেসে অতি যত্নে স্যুপটা বাড়িয়ে দিল। নিজের জীবন থেকে একটা কথা বুঝেছেন সুষমা, আর সেটা হলো রক্তের থেকে মনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন মাত্র। টুল নিয়ে ঠায় বসে আছে আওয়ার, চোখগুলো জানলা পেরিয়ে অধরে সারি সারি পাইন গাছের দিকে। গাছগুলো কেমন সজীবতায় ভরপুর। তিয়া বলল, খাবারটা খেয়ে রেস্ট নে একটু। তুই এলে একসাথে খাবো। তিয়াশা আর কোনো মতামত দেয়নি। সুষমাকে খাইয়ে দিয়ে অন্য প্যাকেটের খাবার সাজাতে লাগলো। কাল রাতে সাম্মি, সানিন, সুমিতা, প্রজ্জ্বল আর জিমাম সকলেই ছিল এখানে। ভোরের দিকে ওদেরকে সবাইকে পাঠিয়ে দিয়েছে তিয়া। অন্যদিকে কেঁদে যা অবস্থা করেছে আরুষি, সুমিতা ওর সাথে করে বাড়িতে নিয়ে গেছে রেস্ট করানোর জন্য। মেডিসিন বক্স নিয়ে কেবিনে নার্স এলো। আওয়ান আর তিয়াকে দেখে বলে, রুগীর রেস্ট প্রয়োজন, আপনারা থাকলে ঘুমাতে পারবে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। নার্স স্যালাইন বদলে দিয়ে সাথে একটা ইঞ্জেকশনও পুশ করে দিল। খাবার গুছিয়ে বেরিয়ে এলো তিয়া। আওয়ান তখনও বসে আছে ঘাপটি মেরে। চোখের ইশারায় ডাকলো তিয়াশা। কোনো মতে অশ্রুকণা আড়াল করে বেরিয়ে এলো আওয়ান। খাবার খেতে গিয়েও গলা দিয়ে নামছে না খাবার। বহু কষ্টে শুকনো রুটিগুলো চিবোচ্ছে। ওর খেতে কষ্ট হচ্ছে দেখে তিয়া আবার নিচে গিয়ে লিকুইড খাবার নিয়ে এলো। এতে যদি একটু বল পাওয়া যায় শরীরে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। শেষ এক্সাম চলছে আজ। তিয়ার মন আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সে কারণে কমন পড়েনি আজ। আহ্বান চোখ পাকিয়ে বিরোধ করলো। তিয়াশার ঠোঁট উল্টানোতে বিরক্তি নিয়ে দুটো লুজ পেপারে লিখেও দিল, মেয়েটাকে আর সাহায্য করা যাবে না। এতে করে নিজের প্রতি ভরসা হারিয়ে অন্যের উপর নির্ভর হয়ে যাবে। হল থেকে বেরোয় আওয়ানের হাত চেপে ধরলো তিয়া। ইশারা করে বলল, আওয়ান। কি? দোস্ত আন্টি সুস্থ, তুইও ঠিক আছিস, আমরা প্লিজ ঘুরতে যাব। জি না, আমি যাচ্ছি না। সবাই খুব আশা করেছে রে। আমি পারবো না যেতে, তোরা যা সবাই। সামনে তাকাতেই কয়েক জোড়া চোখের রোষে পড়তে হলো ওকে। অবশেষে হার মেনেই নিল। পার্কে যাবে সবাই, এটাই মনস্থির করা হয়েছিল। সেই অনুযায়ী পার্কের পথে অগ্রসর হলো। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগে যে ভয় কাজ করে তার থেকে সহস্রগুণ ভয় রেজাল্টের জন্য অপেক্ষাকৃত সময়গুলোতে। তিয়াশা এক চপ্পর ঘুরে এসেছে মামার বাড়ি থেকে, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। পরিবেশটা ভালো লাগেনি ওর, কেমন যেন অস্বস্তিকর। মেঝেতে মাথা আর শরীর বেডে রেখে শুয়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো আওয়ান। ওর অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো। সেই হাসির শব্দে উঠে পড়লো তিয়াশা। আওয়ানের বাহুতে চাপড় মেরে বলে, কি হয়েছে তোর? আমাকে কি জোকার মনে হয়? জোকারের থেকেও অদ্ভুত তুই। আজব কথা বলবি না তো। এই অসময়ে কেন এসেছিস? শুধু আমি নই, দলবল সবাই এসেছে। কিন্তু কেন? কিছুটা আশ্চর্য হয়েই বলল তিয়াশা। মিচকে হাসার মতো ভাব করে ঠোঁট দুটো চিকন করে সুর বাজালো আওয়ান। এই ছেলের অযাচিত আচরণ ভালো লাগে না একদম। তাই তো রুম থেকে বেরিয়ে এলো ড্রয়িং। একদল বাহিনী দেখে অবাকই হলো, তবে প্রশ্ন না করে বুয়াকে বলে নাস্তা দিতে। টিভি অন করে একটা হিন্দি সিনেমার গান বাজিয়ে বসলো কাউচে। তারপর বলল, এই অসময়ে কেন সবার আগমন? বিয়ে? কার বিয়ে? লাফিয়ে উঠল তিয়াশা। সুমিতা চোখ দুটো গোল করে শুধালো, তুই কি মজা করছিস? মানে আমি কেন মজা করব? সুমিতা ইশারা করে কিছু বলছে স্বামীকে। স্বামী নিজেও হতবাক। ওদের দুজনের থেকে বিরক্তির দৃষ্টি ফেলে সানিনকে বলে, কি হয়েছে বলতো? সবাই এই অসময়ে একসাথে? তোর বিয়ে আর তুই এই কথা বলছিস? মানে আমার বিয়ে কে বললো তোদের? বোকা হাসি দিয়ে নিজেও চিন্তিত হয়ে গেল তিয়াশা।
সকলে কেমন করে তাকিয়ে আছে। তাহমিদার সাথে কথা বলছে আওয়ান। ভদ্রমহিলার সাথে আওয়ানের এত কিসের কথা কে জানে। হঠাৎ করে এই ছেলের প্রতি রাগ উঠে গেল। চোখ দুটো কেন যেন জ্বালা করছে খুব। নিজের ঘরে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে মেঝেতে বসলো তিয়াশা। কিয়ৎক্ষণ বাদেই নিজের আচরণ দৃশ্যমান হলো ওর নিকটে। চমকিত হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে দাঁড়ালো আয়নার সম্মুখে। হালকা হাতে অভয়টি স্পর্শ করে বলে, হঠাৎ করে আমি এমন করলাম কেন? তামজিদ এসেছেন অফিস থেকে। তিয়াশাকে সকলের মাঝে দেখে বলে, এই কি মামুনি, এখনো রেডি হওনি কেন? একটু পর যাবো আব্বু। না না, এখনই যাও, সবাই এসে পড়বে তো। শাম্মী, ওকে নিয়ে গিয়ে সাজিয়ে দাও তো মামুনি। জি আঙ্কেল। সামি আর সানিন জোর করে নিয়ে গেল তিয়াশাকে। সুমিতা আর আওয়ান সাজসজ্জার কাজ করছে। প্রজ্জ্বল আর জিমা বাকি আয়োজনে ব্যস্ত। ঘরোয়াভাবে পাকা দেখার আয়োজন চলছে। তিয়াশা একটু আগে জানতে পারলো সেটা। দ্বিমত না করলেও খুব বেশি মত আছে এমনও নয়। তবে অন্তর্কর্ণ থেকে বাধা প্রদান হলো না। অজান্তে সায় জানাচ্ছে মন। আয়োজন শেষ। ঘেমে একাকার আওয়ান। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শার্টের দুটো বোতাম খুলে বসলো সানিনের পাশে। ইশারা করে বুঝালো পাশের দিকে তাকাতে। শাড়ির কুচি ধরে খোলা চুল মেলে আসছে তিয়াশা। চোখে মুখে সামান্য বিরক্তি ভাব। জীবনে প্রথমবারের মতো শাড়ি পরেছে কিনা, তবে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চোখ ফিরিয়ে নিল আওয়ান। মধুপ্রিয়া কল করেছে। তিয়া কাছে আসতেই হাতের ইশারা করে বুঝালো কল এসেছে। আওয়ান চলে এলো সাইডে। তিয়াশা সেদিকে একবার তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মজে গেল। একবার হাসছে তো আরেকবার রাগে চোখে তাকাচ্ছে, যেন সব থেকে খুশি মানবী সে। আমার জন্য তোমার সময় নেই আওয়ান, দেখা সাক্ষাৎ তো বহুদূর। সকালে 2বার কল করেছি মধু, তুমি রিসিভ করনি। দেখলাম। এখন দেখা করবে কবে? কাল ভার্সিটিতে গিয়ে দেখা করে আসবো। না, আজই আসো প্লিজ। তিয়াশার বাড়িতে আছি, আজ আসতে পারবো না। ওই বাড়িতে কেন? ওর বিয়ের কথাবার্তা চলবে তাই। ও আচ্ছা, রাতে কল করবে বুঝলি। আই মিস ইউ অলওয়েজ অ্যান্ড আই লাভ ইউ জান। পরে কথা হবে। লাভ ইউ টু। কল কেটে দিয়ে থামলো আওয়ান। শ্বাসগুলোও ভারী ঠেকছে এবার। মধুপ্রিয়ার প্রতি আকর্ষণটা যেন কেমন ঘোলাটে। হঠাৎ হঠাৎ কেবলই মনে হয়, তবে কি আমি ঠকাচ্ছি ওকে? পাত্রপক্ষের নিকট বসানো হয়েছে তিয়াশাকে। বিশ্বসুন্দরী না হলেও রূপে গুণে কোনোটাতেই কম নয় তিয়াশা। এই ভারী মিষ্টি মেয়েটাকে আগে থেকে পছন্দ করে রেখেছিলেন মাহমুদা। তার ছেলেটাও তেমনই রূপে গুণে সুন্দর আর নিতান্ত ভদ্রমানব। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। গত বছর আমেরিকা এম্বাসিতে বিশেষ পদে চাকরির অফার পাওয়াতেই মাল্টিন্যাশনাল কোম্পানির জবটা ছেড়েছে। এখন এম্বাসিতেই জব করছে। বয়সটাও বেশি নয়, সবে 29-এ পা রেখেছে। বলা যায় তিয়াশার জন্য একদম পারফেক্ট। বাবার পছন্দের উপর কথা বলতে চাচ্ছে না তিয়াশা। তাছাড়া কথা দেখে যা মনে হলো, এতে করে আগে থেকে এই সম্বন্ধ ঠিক করা। মূলত এখন নামে মাত্র ফর্মালিটি দেখানো হচ্ছে। একান্তে কথা বলার জন্য দুজনকে ছাদে পাঠানো হলো। তিয়াশা অন্যদিকে ফিরে রইল। ভদ্রতার খাতিরে প্রশ্নও করছে না। তবে ছেলেটা এতে মনক্ষুণ্ণ হয়েছে বটে, তবু মন খারাপ নিয়ে এগুলো সে। হাই, আমি রাজি নাজমির। শুনেছিলাম নামটা। শোনারই কথা। আফটার অল একটা সম্পর্ক শুরু হতে চলেছে। তো আপনি কি করছেন এখন? খাওয়া দাওয়া আর ঘুমানো। কথাটা কর্ণপাত হতে পেছনে ফিরে তাকালো তিয়াশা আর রাজিন। ঠোঁটের কোণে হাসি রেখে কান থেকে ফোন নামিয়ে ওদের কাছে এলো আওয়ান। মধুপ্রিয়ার সাথে কথা বলছিল। তখনই রাজিন আর তিয়াশার কথাগুলো কানে আসে। রাজিন একটু অবাক হয়েছে, এই ছেলেকে নিচে দেখেনি যে। তিয়াশা মুখ বাঁকিয়ে তাকায়। ওকে পাত্তা না দিয়ে রাজিনের সাথে হাত মিলিয়ে দিল আওয়ান। হাই, আমি আহরাম আওয়ান, তিয়ার সব থেকে বাজে বন্ধু। রাজিন চমৎকার হাসলো। আওয়ানের রসিকতার সাথে তাল মিলিয়ে বলল, তাই? তাহলে তো দেখা যাচ্ছে তিয়াশার বন্ধু মহলের সব থেকে দুষ্ট সদস্য আপনি। আমি তো ভেবেছি তিয়াশা একাই 100, এখন দেখছি তার উপরেও কেউ আছে। তিয়ার কথা আর কি বলবো, হ্যাঁ একদম ইবাদর প্রকৃতির। আচ্ছা, তিয়াশার কাজকর্মগুলো শুনি একটু। রাজিনকে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে। তিয়াশার পানে তাকিয়ে রসিকতা ঢেলে আবারও বলল আওয়ান, নাম্বার 1 বদমাশ মেয়ে, ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। আরেকটা বাজে কথা বলে না মার খাবি আওয়ান। সঙ্গে সঙ্গে অভিযোগের সুর তুলে দিল আওয়ান। দেখলেন তো প্রমাণ, এমনই করে সব সময়। আপনার জীবনও কয়লা করে দিবে, মিলিয়ে নিয়েন। হো হো করে হাসতে লাগলো রাজিন। ইতিমধ্যে 2-4টে পড়েছে আওয়ানের পিঠে। ছেলেটা পিঠ মুচড়ে নিয়ে তিয়ার নাক টেনে বলে, বদের হাড্ডি, তোকে তো আমি পরে দেখে নিব। তোর 12টা বাজিয়ে দেবো বেয়াদব। দেখা যাবে। শ্বাস ফেলে তিয়াশা। চোখ বন্ধ করে হুঙ্কার দিবে, ঠিক তখনই মনে পড়লো তার সামনে একজন দাঁড়িয়ে আছে। মুখটা মলিন করে বলল তিয়াশা, সরি, আমরা আসলে এমনটাই করি। ইটস ওকে, নো ফর্মালিটিস। বন্ধু মহলে থাকলে হয়ই এমনটা। রাজিন বেশ বন্ধুসুলভ আচরণ করেছে।
তবে তিয়াশার মনটা ঠিক নেই। রাজিনের মুখমণ্ডল অব্দি দেখেনি ঠিক করে, অথচ রাজিন এই সময়টুকুতেই তিয়াশার সুমধুর কণ্ঠ, কান, নাক, চিবুক সহ পায়ের পাতা অব্দি সব মেপে নিয়েছে। মেয়েটার মুখের পানে তাকিয়ে মুগ্ধতায় অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, মেঘ জমেছে মুখে, তবুও কতটা মায়াবী। মধুপ্রিয়ার কাঁধে মাথা ঠেকিয়ে আছে আওয়ান। দুজনেই নিশ্চুপ বসে আছে, বাখিন যন্ত্রের মতো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো রঙা বেড়াল, লেজ নাড়িয়ে দেখছে ওদের। মধুপ্রিয় সেই দিকে তাকিয়ে। ভালোই লাগছে তার, মন্দ নয় এই শুষ্ক অনুভূতি। শতভাগ সত্যপ্রিয়, কেউ পাশে থাকলে জীবন অন্যরকম লাগে। লাগারই কথা, বিকেলটা যখন মধ্যলগ্নে, তখনই আওয়ানের ফোনটা বেজে ওঠে। ক্যাটক্যাট আওয়াজে বিরক্ত লাগছে খুব। কেন যেন ফোন ধরার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ ওপাশের ব্যক্তিটি তিয়াশা। সকালে এক প্রকার ঝগড়া করেছে ওদের মাঝে, একদমই সাধারণ বিষয় নিয়ে ঝগড়া, যুক্তি দিয়ে বিচার করলে যার কোনো মানিয়ে নেই। যদিও এই ঝগড়ার মূল কারণ আওয়ান নিজে। সেসব ভাবতে ভাবতে ফোনটা সাইলেন্ট করে দিল সে। মধুপ্রিয়া ফোন স্ক্রিনে থাকা নামটা দেখেছে, তাই বিশেষ কোনো প্রশ্ন না করে বরং ফুচকা খাওয়ায় বায়না ধরে। ফুচকার বাটি হাতে নিয়েছে মাত্র, তখনই সুমিতার কল এলো মধুর কাছে। মেয়েটা কিছু আঁচ না করলেও আওয়ান বুঝলো তিয়াশার জন্যই ফোন করেছে, তাই স্পষ্ট ভাষাতে বলে, কল কেটে দাও মধু, আমি জানি কেন কল করেছে। কল কেটে দিলে বিষয়টা খারাপ হয়ে যাবে আওয়ান, একটু রিসিভ করি। কিচ্ছু হবে না, কল কাটাও। মধুর থেকে ফোন নিয়ে নিজে কলটা কেটে দিল আওয়ান। আবারও কল এসেছে দেখতে বিরক্তিকর শব্দ তুলে যে না সুইচ অফ করবে, তখনই দুলানের একটা মেসেজ দেখতে পেল। আহ্বান কি তোমার সাথে আছে মধুপ্রিয়া? থাকলে দ্রুত বাসায় পাঠিয়ে দাও প্লিজ, আন্টির শরীর খারাপ করেছে। হয়ে গেল আওয়ান, হাতটা অসম্ভব কাঁপুনি দিয়ে ফোনটা পড়ে গেল। মধু নিরাপত্তার সহিত বোঝার চেষ্টা করেই যাচ্ছে, তবে বিশেষ কিছু অনুধাবন করতে হলো না। মাটি থেকে ফোন তুলে মেসেজ দেখতে আওয়ানের পানে তাকালো, তবে ততক্ষণে ছুটতে ছুটতে 10 হাত দূরে চলে গেছে আওয়ান। পেছনের অভয়টা দেখতে পেল না সে। প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ছেলেটা। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মধু নিজেও রওনা হলো আওয়ানের বাসায়। আর সেই জ্ঞান হারিয়েছে, মায়ের মুখ থেকে রক্ত বমি দেখে চেতনা ধরে রাখতে পারেনি আর। মেয়েটাকে কোলে করে ঘরে নিয়ে এলো জিমাম। মায়া হচ্ছে ওর, প্রচণ্ড ভালোবাসে এই মেয়েটাকে। তবে এই মেয়েটার মন ভাঙার মতো করুণ কাজটাও করতে হয়েছে আজকে। আরুষের ফ্যামিলিকে কিছুতেই মেনে নিচ্ছে না ওর ফ্যামিলি। এর কারণ স্বরূপ হেডলেন আরুষের বাবা মায়ের বিচ্ছেদ। ও পাশের ঘর থেকে তিয়া তাড়া দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল জিমাম, এখনই যাচ্ছি আমি, ডাক্তারকে নিয়ে আসছি। আমাকে খবর দিয়েছিস? সুমিতা তো মধুপ্রিয়াকে মেসেজ পাঠিয়েছে, তবে রিপ্লাই আসেনি এখনো। তিয়ার কণ্ঠে চিন্তা গলে গলে পড়ছে। সুমিতা বালতি ভরে পানি নিয়ে এলো। তিয়াশাকে বলল মগ দিয়ে সুষমার মাথায় পানি দিতে। ভদ্রমহিলা চোখ মুখ কেমন ফুলে উঠেছে, সুন্দর মুখভয় অসুস্থতা গ্রাস করেছে ভালো করে। টিস্যু দিয়ে মুখের চারপাশে লেগে থাকা রক্তবমিগুলো মুছে দিল তিয়াশা। সুমিতা হাত পায়ে ঝরুয়া গতিতে তেল মালিশ করছে, চোখ দুটো ছলছল। সুষমাকে সবাই বেশ ভালোবাসে, মায়ের ছায়া দিয়ে সবাইকে শাসন করেন তিনি। একদিন খুব বড় ভুল করা থেকে বাঁচিয়েছিলেন তিনি। সেসব কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠল সুমিতা। তিয়াশা চোখের ইশারায় শান্ত হতে বলে। হিচকে তুলতে তুলতে রুম থেকে বের হলো সুমিতা। সামান্য ঝুঁকে সুষমার মাথায় হাত বুলিয়ে দিল তিয়াশা। গলাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে খুব প্রিয় মানুষকে হারানোর ভয় জেঁকে ধরেছে অন্তরে। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা চালাচ্ছেন সুষমা। তিয়াশা বিরোধিতা করে বলে, কথা বলো না আন্টি, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, দেখে নিও, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দায়িত্বহীন ট্যাগ দিয়ে যেন আওয়ানের জন্য সৃষ্টি করেছেন অবিনশ্বর। নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। টলমলো চোখে বাইক চালিয়ে যাচ্ছে বাসায়। পুরো রাস্তায় একটা পক্ষীরও দেখা নেই। বাইকটা ম্যানেজ করতে কি কষ্টই না করতে হলো, তবে মনে হচ্ছে রাস্তায় যাচ্ছে না। মুখের মধ্যে নোনা জলগুলো ঝলক দিয়ে যাচ্ছে। আধ ঘন্টার মাথায় বাসায় পৌঁছালো সে। তখন সুষমা ঘুমিয়ে আছেন। ডাক্তার সাথে কথা বলছে জিমা। খুব বেশি চিন্তিত দেখালো ওদের। আওয়ানকে দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না কেউ। সুপার বাটিটা নিয়ে এলো তিয়াশা। এ কি আন্টি কি ঘুমিয়ে আছে এখন? ডাক্তার ইঞ্জেকশন পুশ করে দিয়েছেন। ও ঠিক আছে, আমি বরং। আওয়ানকে দেখে চমকালো তিয়াশা। কিছু বলার জন্য উন্মুখ হয়েছিল, তবে ছেলেটার কোটরে চলে যাওয়া চোখের পানে তাকিয়ে আর বলা হলো না, বরং খুব নম্র কণ্ঠে বলে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বস, আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। টিয়া, কাপা কণ্ঠের করুণ সুরে এক পাও আগালো না তিয়া। পা দিয়ে যেন শিখর গজিয়েছে, মাটির সাথে প্রবল প্রেম জমে গেছে যেন।
পর মুহূর্তেই সে মাটির সাথে পায়ের প্রেমকে ভেঙিয়ে কিচেনে এলো। কিচেনের জানলা খুলতে চোখে মুখে ক্লান্তির রেখা উন্মোচন হলো। নিচে মধুপ্রিয়া দাঁড়িয়ে আছে, মাত্রই হয়তো এসেছে। ড্রাইভারের সাথে কিছু একটা কথা বলে বাড়ির পথে পা বাড়ালো। ব্যক্তিগত কারণে হোক বা অন্য কোনো কারণে মধুপ্রিয়াকে পছন্দ হয়নি সুষমার। দিনগুলো খুব দ্রুতই কেটে গেল যেন। অসুস্থতার আজ ৫ম মাস। সবটা উপর দিয়ে স্বাভাবিক হলেও ভেতরে অবস্থান খুবই গম্ভীর। জিমাম আবার আগলে নিয়েছে আরশিকে। পরিবারের সাথে এই নিয়ে ব্যবধান চলছে তার। তবে সুষমার পা ধরে ক্ষমা চেয়েছে ছেলেটা। কান্না করতে করতে চেয়েছে তার মেয়ের হাত। মেয়েকে ভালোবাসেন সুষমা, তবে মেয়ের শ্বশুরবাড়ির সাথে যদি আগেই দ্বন্দ্ব চলে তবে কি করে যাবে বাকি জীবনটা? এই প্রতিউত্তরে জিমাম বলেছিল সে নাকি আরশিকে নিয়ে আলাদা হয়ে যাবে। এই বিশেষ মতামতে সায় দেননি সুষমা। তিনি জানেন একটা সন্তান একটা পরিবারের নিকট কতটা গুরুত্বপূর্ণ। তাই এক প্রকার মনোযুদ্ধ চালিয়ে স্থির করেছেন মেয়েকে পরীক্ষার মাঝে ফেলে দিবেন। শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হবে আরশির। মেয়েরা পারে না এমন কিছু নেই। আর ভালোবাসার ক্ষেত্রে এই শক্তি বেড়ে যায় কয়েক গুণ। আরশি যেহেতু ভালোবেসেছে, তাই শাস্তিস্বরূপ কিংবা আশীর্বাদ ভেবেই হোক তাকে লড়াই করতে হবে। মাঝে মধুপ্রিয়ার প্রতি মন টানছে না ওর। খুব করে চান ছেলেটার মিষ্টি একটা বউ। মধুপ্রিয়া তেমনই একজন সুন্দরী, লক্ষ্মী, গুণবতী। কিন্তু তিনি যে এই পরিকল্পনার বাহিরে পরিকল্পনা সাজিয়েছিলেন, শেষ সময় এসে ছেলেটা এভাবে হাজির হয়ে ভাবতেও পারেননি তিনি। উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে এসবই কল্পনা করলেন সুষমা। আজ বৃথা পার করলেন লাইব্রেরিতে। সময়টা খুবই খারাপ। টিভিতে মৃদু শব্দে গান চলছে। তোমার ঘরে বসত করে কয়জন আমন জানো না গানটি। এককালে খুব শোনা হতো এই গান। আজকাল মন রস নেই একদম। তাছাড়া বয়সটাও তো কম হলো না। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় পিছু ডাকলো আওয়ান। আমি সময় হবে তোমার? হ্যাঁ, আমি তো সব সময় ফ্রি। কাজ নেই, ঘরে বসেই যতটুকু করা হয় আর কি। কিছু বলার থাকলে বলো এখন। চুলে একটু বিলি কেটে দিবে আম্মি? ঘরে আসো। সুষমা সরল কণ্ঠে একবার শুকনো ঢোক গিলল আওয়ান। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঘুম হয় না বহুদিন। একটা দুটো চিন্তা নয়, হরেক রকমের চিন্তাকে পুষতে হচ্ছে এই অন্তরে। তবে কোনোটারই ঠিকঠাক সমাধান নেই। আন্টি আসবো? তিয়াশার কণ্ঠ। ফট করে মায়ের কোল থেকে মাথা তুলে নিল আওয়ান। হালকা নীল রঙের জামায় বেশ ভালোই লাগছে তিয়াশাকে। মুখে রয়েছে হাসির সরল রেখা। সুষমা সম্মতি প্রদান করলো। তিয়াশা সালাম করে শুধালো, তোমার শরীর এখন কেমন আছে? ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি রে মা, দুদিন পর পর কি তো খবর নিচ্ছিস? নিতে তো হবেই, শরীরটা যে ভালো নেই তোমার। আগে বললে এমনটা হতো না। ভাগ্যকে বদল ঘটানো কার সাধ্য আছে বলতো তিয়া? অবিনশ্বর আমার জীবনের শক্তি এখানে শেষ করছেন। বললেই হলো? তোমাকে তো অনেক বছর বাঁচতে হবে। আমার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনি হবে, ওদেরকে তুমি বিয়ে দিবে, তারপর না হয় মৃত্যুর স্বাদ। কথা বলতে বলতে তিয়াশার চোখ ভিজে গেছে। সুষমার কণ্ঠটাও ভারী হয়ে গেল। তিনিও চান না মৃত্যুকে আগলে নিতে। মনটা বড়ই বিচলিত। পাশে বসে থেকেও বিশেষ প্রতিক্রিয়া নেই আহনের। গত ৩ মাসে যা চলেছে এতে করে পাথর বনে গেছে ছেলেটা। নিজের মনকে কড়া করে শাসন করে নিয়েছে নিশ্চিত। প্যাচ প্যাচ কান্নার আওয়াজ শুনে আরুষি ছুটে এলো। কি হলো কে জানে, মেয়েটাও মুখে হাত চেপে কান্না জুড়ে দিল। 3টে মানুষ কাঁদছে। হতাশা আহনের চোখ দুটো নিষ্প্রাণ। টং করেই কলিং বেল বেজে উঠল। উত্তপ্ত শ্বাস বুকে চেপে মেন ডোর খুলল আওয়ান। মধুপ্রিয়াকে এই সময় আশা করেনি সে। আজকাল বেশ আনাগোনা চলছে এ বাড়িতে। হবু শ্বশুর বাড়ি বলে কথা। ভেতরে আসতে বলবে না? আসো। আন্টি কোথায় গো? ঘরেই আছে। আচ্ছা বসো, পাশে কথা আছে। হাত ধরে আওয়ানকে পাশে বসিয়ে দিল মধু। মেয়েটার মুখের বানে তাকালে শুধুই দীর্ঘশ্বাস নেমে আসে বুক চিরে। কত হাসি খুশি মেয়েটা। ঘোলা চোখের মণিগুলো মধুর অগোছালো চুলে আনাগোনা করছে। হাত দিয়ে বিন্যস্ত করে দিল সেসব চুল। হালকা স্পর্শকে গাঢ় করতে আওয়ানের হাত দুটো গালে চেপে ধরল মধু। দুটো চমে খেয়ে বলে, ভালোবাসার সুখ দুঃখ দুটোই দেয়, তাই না? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা পালন চলছে এখন। মাঝে আরুষি এসে জয়েন করলো ওদের সাথে। মধুপ্রিয়ার সাথে গল্প জমিয়ে দিল আরুষি। যাক, এবার মনটা ভালো হলো। তবে তিয়াশার প্রতি ক্ষীণ রাগ জমায়েত হয়েছে। এই মেয়েটা যতবার এসেছে ঠিক ততবারই সকলকে কান্নাতে ভাসিয়েছে। সুষমার রুমের কোণে এসে তাচ্ছিল্য হাসলো আওয়ান। তিয়াশা ওর জীবনের কষ্টের প্রতীক হয়ে এসেছে। এই মেয়ে কখনোই ভালো থাকতে দেয়নি, তবুও সে বন্ধু। আর এটাই জীবনের প্রথম শ্রেণীর ভুল।
সুষমা কিছুতেই লাঞ্চ না করি ছাড়ল না তিয়াশাকে। মধুপ্রিয়া সহ সবাই একসাথে লাঞ্চে বসে। টুকটাক গল্পের মাঝে আসল কথাই ভুলে গেছে তিয়াশা। মাথায় হাত রেখে বলে, যার জন্য আসা সেটাই তো ভুলে গেছি। কোনটার কথা বলছো টিয়াপ্পু? ওয়েট, মাঝপথে উঠতে নেই তিয়া, খাবার শেষ করে যা। পুরোটা সময়ের মাঝে এই মাত্র কথা বলল আওয়ান। এখানে এসেছে 3 ঘন্টারও বেশি সময়, অথচ একটাও সে। মধুপ্রিয় সায় জানিয়ে বলে, খাবার শেষ করে তারপর যাও। তিয়া খাবার শেষ করলো কোনো মতে। হাত ধুয়ে এসে ব্যাগ থেকে কার্ড বের করে, ঝলমল করা লাল রঙের কার্ড। শীতল চাহনি ফেলে সেদিকে তাকালো আওয়ান। বোঝার মতো বোধগম্যতা আছে তার। কার্ডের উপর সাইন করলো তিয়াশা। মধুপ্রিয়া আর সুষমার কাছে কার্ড দিয়ে বলে, সবাইকে আমার বিয়ের ফাংশনে কাম্য করছি আমি। না আসলে কিন্তু বিয়েই করব না আমি। সবাইকে আসতে হবে, খুব সেজে গুজে আনন্দ করবো আমরা। রেজাল্টের আগে একটা ভালো মানের জব পেয়ে গেছে আওয়ান। অত্যন্ত খুশি মনে মিষ্টি হাতে বাসায় ফিরছিল, তখনই চোখে পড়ে রাজিন আর তিয়াকে। খুব সম্ভবত বিয়ে শপিংয়ে এসেছে। হাতে সময় কম থাকাতে সেদিকে আগালো না আওয়ান। মিষ্টির বক্স নিয়ে বাড়ির পথে ছুটে লাগালো। গ্লাসে আওয়ানের বিম্ব দেখে ছুটে এলো তিয়াশা। ততক্ষণে ছেলেটা চলে গেছে অনেক দূর। এভাবে ছুটে এলেন কেন? না, এমনি। ভেতরে আসুন, অনেক শপিং করতে হবে। মেয়েদের পছন্দের উপর আমার 14 পুরুষও কল্পনা করতে পারবে না। 2 হাত ভর্তি শপিং করেছে তিয়াশা। রাজিন যে কৃপণ নয় সেটা খুব ভালো মতোই অনুভব হয়েছে। তবে তিয়াশার নিজেরই খারাপ লাগছে এতগুলো টাকা খরচ করাতে। শুধু শুধু এই দামি উপহারগুলো। রাজিনের সাথে লাঞ্চ করে বাসায় আসে তিয়া। ছেলেটা কেয়ার করতে জানে বটে। তিয়াশা ঘরের ভেতর না যাওয়া অবধি গাড়ি নিয়ে নিষ্পলক তাকিয়ে রইল। মৃদু হেসে ভেতরে এলো তিয়া। আওয়ান মাত্রই বের হওয়ার প্রস্তুতি নিয়েছে। ঠিক তখনই তিয়ার আগমন। মেয়েটাকে দেখে হালকা করে হাসে আওয়ান। তবে তিয়া কোনো বিশেষ প্রতিক্রিয়া দিল না। শপিং ব্যাগগুলো কাউচে ফেলে নিজের ঘরে অবস্থান করে। আলো থালো চেহারার দিকে তাকিয়ে নিজেই অবাক হলো তিয়াশা। কিছু সময় এভাবে কেটে গেছে। চোখ দুখানা নিষ্প্রভ হয়ে সামনের দিকে নিবদ্ধ। চোখে মুখে সবে পানির ঝাপটা দিয়েছে, অমনি করে দরজা বেল বাজা শুরু করে। দ্বার খুলেই বুঝতে পারলো ওই পাশের ব্যক্তিটি আওয়ান। নিজেকে সংযত করলো তিয়া। মাথা ব্যথার অজুহাত দেখিয়ে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইল। সামান্য বিব্রত বোধ করছে রাজি। আওয়ান হাত দিয়ে আশ্বস্ত করে আবার দরজায় নক করে। প্রত্যুত্তরে ভাঙা কণ্ঠের উত্তেজিত বাণী শুনতে পেল, তুই যাবি না নাকি? আমি রেস্ট নিব এখন, প্লিজ যা। আমি তো চলে যাচ্ছি, তবে রাজিন ভাই যে অপেক্ষা করছে। ফট করে দরজা খুলল তিয়া। আলু থালু দেহ নিয়ে সামনে এগোলো। রাজিনের হাতে একটা প্যাকেট, যা গাড়িতেই ফেলে এসেছিল তিয়া। ক্ষীণ স্বরে ধন্যবাদ জানালো। রাজিনের হাতে সময় কম, তাই সে সকলের থেকে বিদায় নিল। আওয়ানও চলে যাচ্ছিল, তবে তিয়াশার হাতের বাঁধনে যেতে পারল না। পেছনে না ঘুরেও আওয়ান বুঝতে পারল ছলছল করছে কারো নয়ন। তবে অসময়ে জাগ্রত হওয়া সবকিছু যে ধ্বংস ডেকে দেয়। ফট করে মেয়েটার হাত ছেড়ে দিয়ে শার্ট খামচে ধরল। রসিকতা ঢেলে আওয়ান বলে, ভাই, তোর এই অদ্ভুত স্বভাব রাজিন ভাই জানে তো? কি? এই যে উল্টো পাল্টো স্বভাব, ছেলেদের উপর টহলদারি করা। আভান প্লিজ, আমি ফাজলামোর মুডে নেই। আমিও নেই। তাছাড়া এখন আর আমার ভালো লাগছে না। মধুর সাথে দেখা করা হয়নি। তোর বিয়ের দিনটা কেন যে আসছে না? আমার বিয়ে নিয়ে তোর এত উত্তেজনা কেন? উত্তেজনা থাকবে না? আফটার অল এক প্যারা নেমে যাচ্ছে ঘাট থেকে। মলিন হয়ে এলো তিয়াশার মুখ। মেয়েটার থেকে সরে গিয়ে চলে যাচ্ছিল আওয়ান। পর মুহূর্তে খুন মতলবে কাছে এলো। তিয়াশার এক গাছি এলো চুল গুছিয়ে দিতে দিতে বলে, সময় সব থেকে বড় স্বার্থপর। এরা শুধু চলে যায়, তবে সঠিক সময়ে সময় আসে না। আমরা কেবল ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। তাই বলবো যেমনটা হচ্ছে হোক। আর শোন, ফ্রিজে মিষ্টি আছে, তোর ফেভারিট মিহিদানার লাড্ডু। সকাল থেকে অজস্র কাজকর্মের পাট চুকি এখন ঝিমোচ্ছেন তামজিদ। বাবাকে কয়েকবার ডেকে গেছে তিয়াশা, তবে ভদ্রলোক গভীর ঘুমে আচ্ছন্ন। উপায় না পেয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে হলুদের অনুষ্ঠান শুরু হবে। দলে দলে লোকজন ভিড় জমায়েত করেছে। একটু আগেই ফোন করেছিল রাজিন। টুকটাক কথাও হয়েছে দুজনের মাঝে। রাজিন যতটা না উদ্বিগ্ন, তার থেকেও বেশি উদ্বিগ্ন তিয়া। এই বিয়েটা যেন ওর কাছে সাধনা স্বরূপ। বন্ধু বান্ধবে ভরপুর বাসা, তবে তিয়াশা ব্যস্ত, ভীষণ ব্যস্ত আজ। সারাক্ষণ এটা সেটা করেই চলেছে। কেউ কেউ তো বলেই ফেললো তিয়ার অন্তরে এখন বিয়ের ফুল ফুটেছে। আওয়ানের সাথে এসেছে মধুপ্রিয়া। মেয়েটাকেও ভারী মিষ্টি দেখাচ্ছে। বিয়ের কোণে নাকি সব থেকে সুন্দর হয়, তবে এই কথাটা ভুল প্রমাণ করে দিল মধু। মেয়েটার সাথে হালকা আলিঙ্গন করলো তিয়া। মধু প্রশংসার স্বরে বলে,
ইউ লুকিং সো বিউটিফুল। কোন বিউটিশিয়ান এসেছিল? আমি নিজেই সেজেছি। ওয়াও, তুমি তো খুব ভালো মেকআপ আর্টিস্ট। তেমন কিছু না, চলো তোমরা নাস্তা করবে। একটু থামলো তিয়া। আওয়ানের মাঝে কোনো পরিবর্তন নেই। ছেলেটার বাহুতে হালকা ধাক্কা দিয়ে ধ্যান ফিরালো। ইশারা করতেই বলে, তোরা যা, আমি পরে আসছি। আমি একা খাবো? তিয়া আছে তো? মধুর মন খারাপ। তিয়াসা বুঝতে পারলো বিষয়টা। আওয়ানের কথার মূল্য না দিয়ে টেনে হিচড়ে বসিয়ে দিল নাস্তার টেবিলে। দুপুরেই পরিবেশ গুমুট ছিল। বিকেল হতে না হতেই প্রচণ্ড তাপ জমেছে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিল আওয়ান। এক নিঃশ্বাসে শেষ করে বলে, আর কিছু খাবো না, তুমি খাও। দু একটা স্ন্যাক্স মুখে দিল মধু। আর খাওয়ার রুচি হলো না। পাশে বসে থাকা জলজান্ত মানুষটা এক গ্লাস শরবতেই আহার কমপ্লিট করেছে। সেই হিসেবে দুটো স্ন্যাক্স টেস্ট করা তো বিশাল ব্যাপার। তিয়া এক প্লেট খাবার নিয়ে এসেছে। নাকচ করার সুযোগ পেল না আওয়ান। তার পূর্বে ছেলেটার দিকে একটা পান্তুয়া পিঠে এগিয়ে দিল। অবাক চোখগুলো আরো বেশি বিস্মিত হয়ে গেছে। আওয়ান শুধালো, পিঠা? প্রতি বছরই শীতের মাঝে তোর বায়না থাকে আমি যেন পান্তুয়া পিঠা বানিয়ে নিয়ে আসি। এবার তো থাকা হচ্ছে না আর, তাই ভাবলাম আগেই বানিয়ে ফেলি। শীতল চোখে তাকালো আওয়ান। দুটো পিঠে পরপর মুখে পুরে বলে, খুব ভালো হয়েছে, বেস্ট একদম। সন্ধ্যের দিকে মধুপ্রিয়া বাসায় যাওয়ার জন্য তাগাদা দিল। কি যেন বিশেষ কাজ ফেলে এসেছে সে। আওয়ান বলল আর একটু থেকে যেতে, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। তবে থাকলো না। বিদায় জানানোর সময় শক্ত করে জড়িয়ে ধরলো মধুপ্রিয়া। বুকের ভেতর হু হু করে উঠল আওয়ানের। চোখ দুটো মাটির দিকে রেখে প্রশ্ন করলো, এখন না গেলে হয় না? না, এখনই যেতে হবে আমায়, পরে খুব দেরি হয়ে যাবে। মধু? হ্যাঁ বলো। না কিছু না, সাবধানে যাও। বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল মধুপ্রিয়া। হাতের আঙ্গুল কসলাতে শুরু করেছে আওয়ান। সর্বাঙ্গে আগুন লেগে গেছে যেন। শরীরের প্রতিটি শিরা উপসেরা বলছে ভালো নেই তারা। হই হুল্লোড়ের শব্দে আরো বেশি অসহ্য লাগছে সব। বের হওয়ার জন্য মনে স্থির করতেই প্রফেসর শঙ্কর ভট্টাচার্যের সাথে দেখা। লোকটা যে খুব বেশি সমীহ করে ওকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একবার খুব জটিল কথা বলেছিলেন তিনি, যার উত্তর আজও খুঁজে পায়নি আওয়ান। কি আওয়ান, আমাকে দেখে বিব্রত হলে বুঝি? নো স্যার, আমি তো বরং আপনাকে দেখে খুব খুশি হয়েছি। তো চলো বসা যাক। অবশ্যই। বন্ধুর মতো বসেছেন প্রফেসর শঙ্কর। এতে আওয়ানের কেমন ইতস্তত বোধ হলো। একটা সিগারেট এগিয়ে দিতে আওয়ানের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক মুখ ভর্তি হেসে বলে, বলছিলাম না বন্ধু হব তোমার, এখনই উপযুক্ত সময়। নাও ফিল্টারটা। স্যার, আমি আসলে বুঝতে পারছি না। নাও তো আগে। না, আমি সিগারেট খাই না। এসব চোরা বুদ্ধি দেখিয়ে লাভ নেই, ধরো এটা। সত্যিই খাই না আমি। মাঝে মাঝে বন্ধুদের সাথে তাল তো মিলাও। না মানে। আরে মানে করছো কেন? ধরো তো ভাই। তুমুল উত্তেজিত হয়ে উঠল আওয়ানের মন। ভাই বলে সম্বোধন করেছেন সব থেকে কঠিন ব্যক্তিত্বের স্যারটি। অবাক হওয়ার সাথে সাথে নানান প্রশ্নও জেগেছে অন্তরে। সিগারেটের ফিল্টার নিয়ে ধোয়া চাপাতে লাগলো। এই ইহজগতে শঙ্কর ভট্টাচার্যই বোধহয় একমাত্র শিক্ষক যে নিজ থেকে ছাত্রের হাতে সিগারেট তুলে দিয়েছেন। অবশ্য ভদ্রলোকের দাবি এই মুহূর্তে আওয়ান আর তিনি বন্ধু, এর বাইরে তেমন কোনো সম্পর্ক নেই। আওয়ানকে প্রচণ্ড ভালোবাসেন সুষমা, কখনো ছেলের গায়ে হাত তুলেনি। তবে আজ খুব করে ইচ্ছে হচ্ছে চর বসিয়ে দিতে। রাগ নাকি অভিমান জানা নেই, তবে অশ্রু ভেজা নয়নেই বের হয়ে এলো আওয়ান। বছর তিনেক পূর্বে বাইকটা তালাবদ্ধ করে রেখেছিল সুষমা, কারণ এই বাইক নিয়ে বড় রকমের দুর্ঘটনা হতে হতে বেঁচেছিল। বহুদিন হলো দেখা হয় না বাইকটা, কখনো ইচ্ছেও হয়নি। তবে আজ রাগ অভিমানের মিশ্র অনুভূতি থাকা সে বাইকটা নিয়ে বের হয়েছে। ধুলোবালিতে মাখামাখি হওয়া বাইকে উঠে বসে। ইঞ্জিনটাও কোনো ভাগ্যে যেন ঠিক আছে। শাসা গতিতে বাইক চলছে। আকাশটা কেমন স্থির হয়ে পড়েছে। কালো মেঘে আচ্ছাদিত আকাশটা বারবার ডেকে চলেছে। মাটিগুলো শুষ্ক হয়ে গেছে প্রকাণ্ড রোদ্দুরে। শান্তির জন্য হলেও বৃষ্টির প্রয়োজন, তবে নামছে না বৃষ্টি। মেঘ আর বৃষ্টির দূরত্ব চলছে যেন। নদীর পাড় ঘেঁষে বাইক ব্রেক করলো সে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, তবে কান্না আসছে না কেন যেন। মাটিতে পদাঘাত শুরু করলো। আধারে ঢাকা অম্বর আজ অশান্ত, ভয়ঙ্কর হয়ে পড়েছে সেই রূপ। সন্ধির অস্থিরতা ওকে গ্রাস করেছে। আজ খুব কি ক্ষতি হয়ে যেত হাতের সাথে হাতটা বাড়িয়ে দিলে। সন্ধ্যের ঘটনা প্রফেসর শঙ্কর ভট্টাচার্য মানুষটার বিচক্ষণতার প্রশংসা করতেই হয়। তিনি প্রথমেই শুধালেন, আমাকে বন্ধু হিসাবে মেনে নিচ্ছ তো আওয়ান? জি স্যার। উফ, হলো না। স্যার নই আমি,
এখন আমি তোমার বন্ধু। জি। রিলেশনে আছো, রাইট? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়ার সাথে বিগত কয়েক মাসের সম্পর্ক। কতদূর এগিয়েছো সম্পর্ক? আমি ঠিক বুঝিনি স্যার। আবার স্যার? আওয়ান, আমি তোমাকে বললাম না এই সময়টাতে শুধু বন্ধু তোমার। আচ্ছা, যাকগে সব কথা। এখন বলো, মধুপ্রিয়ার সাথে ফিজিক্যাল ইনভলভ হয়েছো কখনো? ঈষৎ রক্তিম হয়ে গেল আওয়ানের মুখ। ভদ্রলোককে এখন ভদ্র বলতে ইচ্ছে হচ্ছে না। পরিস্থিতি বুঝতে পেরে শঙ্কর ভট্টাচার্য বলে, পুরো কথাটা শোনো আগে। আজকালকার ছেলে মেয়েরা কী যে করেছে সবই আমার জানা। তোমার প্রতি আস্থা আছে আমার, তবুও শিওর হতে চাচ্ছি। বি নর্মাল। আমি তেমন নই স্যার। যাক, বসো এখন। আজকালকার ছেলে পুলের রক্ত গরম থাকে সব সময়। এরা হুটহাট কাজ করে প্রিয় জিনিস হারিয়ে ফেলে। চিনচিনে ব্যথা অনুভব হলো এবার। শঙ্কর ভট্টাচার্য পিঠ চাপড়ে বলে, ভালোবাসা তো অনুভবই করনি ছোকরা। আমি জানি এই মুহূর্তে যেটা বলবো সেটা অন্যায়, তবে এটাই হলো বেস্ট সলিউশন। সময় আছে এখনো। যা তোমার অস্তিত্বের অংশ সেটার সাথে বেইমানি করো না। যাও আর বাঁধন খুলে দাও নিজের। চোখ খুলল আওয়ান। সন্ধ্যের এই কিছু কথা ওকে উন্মাদ করে দিয়েছিল। নিজ অনুভূতিকে অনুভব করিয়েছিল। গিয়েছিল নিজের ভালোবাসার জানান দিতে, যদিও পরিস্থিতি অনুযায়ী সেটা অনুচিত। তবে তিয়াশাও খুব যত্ন নিয়ে ফিরিয়ে দিয়েছে ওকে। আর যখন মেয়েটার কাছে অনুনয় শুরু হলো, তখন হুঙ্কার তুলে কান্না জুড়ে দিয়েছিল। খুব করে বলেছিল এমনটা কেন হলো, আর কেনই বা এই বন্ধুত্বটা অনুভূতি জাগালো। আওয়ান হাজারবার বলা সত্ত্বেও রাজি হয় না তিয়া। সবটাই ভেবেছে সে, পুরোদমে করে নিয়েছে এই অনুভূতির সমাপ্তি। আর সবটা যখন নজরে আসে সুষমা, তখনই তিনি রেগে যান। ছেলের প্রতি ক্ষোভ নাকি অভিমান ঝরিয়েছেন তা জানা নেই। তিয়াশাকে নিজের পরিবারের অংশ করার পরিকল্পনা ছিল বহু পূর্বে। মাঝে করা ভুলটাই সব শেষ করে দিয়েছেন। মাটির দেহে হাঁটু গেড়ে বসে পড়ে আওয়ান। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর যে পাখিরা সব এলোমেলোভাবে ছুটতে শুরু করেছে। ওর আর্তনাদে সাড়া দিচ্ছে মেঘ। ঝড়ো আবহাওয়া বইছে চারপাশে। তবে অভিমানী বন্ধু বৃষ্টির দেখা নেই। তিয়াশার ছবিটা বুক পকেট থেকে বের করে শুরু হলো ছেলেটার আর্তনাদ আর পাগলামো প্রেম নিবেদন। সাথে নিজের প্রতি নিজের জন্য তিক্ত সব বাণী। আঘাতে আহত হলো শৈলের প্রতি অঙ্গ। তবুও ক্ষান্ত হচ্ছে না এই মন। তিয়াশা ছাড়া এক মাইক্রো সেকেন্ড চলাও সম্ভব নয় ওর। এই বিশেষ বাণী খুব করে বুঝে গেছে সে। কিন্তু তিয়া তো চাচ্ছে না এই বন্ধন। ভুলের শাস্তিগুলো বিচ্ছেদের মতো কঠিন শব্দে জুড়ে দিয়েছে। তিয়ার গায়ে প্রথম গায়ে হলুদের ছোঁয়াটা সন্ধ্যের দিকে এসে আওয়ানি দিয়েছে। সেই থেকে মেয়েটার মন ভালো নেই। বুক ভারী হয়ে আসে একটু পরপর। কেউ যেন খুব আদরে ভঙ্গিমাতে যন্ত্রণা দিয়ে গেল। পুরো বন্ধুমহল এখন ছিন্ন ভিন্ন। দুজন মানুষের অনুভূতি সবাই টের পেয়েছে কিনা। তবে কি করার আছে? কিছু তো করার নেই। হ্যাঁ, সত্যি আর কিছু করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লাইফের সাথে জুড়ে গেছে আরো দুটো লাইফ। সবকিছু চাইলেই পরিবর্তন করা যায় না। নিজ মনকে দৃঢ়তা দিয়ে বেষ্টন করলো তিয়া। ঠোঁটের কোণে ঝুলিয়ে দিল প্লাস্টিকের মন কাড়া হাসি। একে একে হলুদ কার্যক্রম শুরু হয়ে গেল। নিজেকে সংযত রেখে গুটি গুটি মেরে বসে আছে তিয়াশা। এরই মাঝে হই হুল্লোড় পড়ে গেল রাজিন আসাতে। সকালেই তো বউ পাগলা উপাধি জুড়ে দিয়েছে তাকে। মিউজিকের তালে তালে রাজিন ও তার বন্ধুরা ডান্স শুরু করেছে। তিয়ার কাজিন সমগ্র নিজেদের অবস্থান ধরে রাখতে যোগ হলো তাতে। সামনের দিকে তাকিয়ে তিয়ার চোখের কোণ বেয়ে নেমে গেল এক ফোঁটা অদৃশ্য জলবিন্দু, যা কোনো মানবের চোখে দৃশ্যমান হয় না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। তিয়াশার বন্ধুরা কোনো মতে দাঁড়িয়ে আছে। ভাঙা রেকর্ডের মতো গলা ছেড়ে গানও গাইতে হলো তাদের। সকলের মাঝ থেকে উঠে এলো তিয়াশা। কেউ সন্দেহ করেনি, করার কথাও না। ঘরে ফেরার পথে আওয়ানের অভয় দেখলেও বোধ হয়। তবে মুহূর্তে মিলিয়ে গেল ছেলেটা। চিন্তন হলো আদৌ কি বাস্তব ছিল সেটা, নাকি ছিল ভ্রম। এই যে হবু মিসেস, কি ভাবছেন না তো? আপনি এখানে? এতক্ষণে তো ফিরে যাওয়ার কথা, ফিরে যাননি কেন? ভাবলাম আরেকটু সময় কাটিয়ে যাই। বাসায় গিয়ে বা কি হবে? ও, তো বসুন না সকলের সাথে। হ্যাঁ, যাব। তবে আপনি চলে যাচ্ছিলেন কেন? আমি একটু টায়ার্ড। ও আচ্ছা, তাহলে যান। আমি আর বাধা দিব না। ধন্যবাদ। রাজিনকে সামাল দিয়ে পায়ের গতি বাড়ালো তিয়া। ও যে পথ ঘাটেতে মাটিও যেন ভূমিকম্প সৃজন করলো। নিজ কক্ষে এসে সোজা শাওয়ারের নিচে বসে রয়। হলুদ বর্ণে রাঙানো লাগলো পুরো শরীরকে। একটু একটু করে ঘষে নিল জীবর শেষ হলুদটুকু। মাথা ব্যথা করছে এখন।
ঘুম প্রয়োজন, শান্তির ঘুম। পরের দিন সকালে তাহমিদা এলেন, মেয়ের মাথা টিপে দিয়ে গেলেন। অনেক এখনো কাটেনি। আদুরে ভঙ্গিমায় তিয়াশা বলে, ভালো লাগছে না মা? সকাল সকাল উঠেছিস যে তাই। একটু রেস্ট নে, দেখবি ঠিক হয়ে যাবে। কিছু সময় পর অনেকটা ধকল যাবে। আব্বু বাসাতেই? কাজে বের হয়েছে, আসবে একটু পর। এক কাপ লিকার চা দিও তো, মাথাটা এখনো ঝিম মেরে আছে। তুই বস, আমি পাঠাচ্ছি। কাল রাতে খুব বেশি চিন্তা করতে হয়েছে তিয়াশাকে। সিদ্ধান্ত আর বদলাবার নয়, পিছুটান রাখা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে, সেটা যে কিছুর বিনিময়। কিন্তু এই ইহজগতে দোষ নেই কার, সবাই তো দোষী। হওয়াটাও কি স্বাভাবিক নয়? গত কয়েক মাসে নিজের অনুভূতিকে মূল্য দেয়নি আওয়ান। কখনো অনুভূতি জাগেনি এমন নয়। তিয়াশা নিজেও একই অপরাধে দণ্ডিত। গত কয়েক মাসের অনুভূতিকে নিজেকেই বন্ধুত্ব নামে অবহিত করেছে। কখনো কল্পনাই করা হয়নি এর পেছনে থাকা ভালোবাসাটুকু। কোথায় যেন লেখা ছিল, একটা মেয়ের কখনো ছেলে বন্ধু থাকতে পারে না। সে বন্ধুটি নিঃসন্দেহে তার মন কেড়ে নেওয়া বিশেষ ধাঁচের মানব। সর্বক্ষেত্রে এই বাণী প্রযোজ্য না হলেও তিয়ার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেল। আশ্চর্যজনকভাবে তিয়া আওয়ানের প্রেমে পড়েছে। অন্যদিকে দুমন নিয়ে বেজায় চিন্তিত হয় আওয়ান। মধুপ্রিয়া তার জীবনের একটা ভুল স্বরূপ, যার আগমন ছিল কালবৈশাখী ঝড়ের মতো, অথবা খরস্রোতা পদ্মার মতো। এই দোষ অস্বীকার করতে পারে না। অস্বীকার করলেও কেউ ওকে মেনে নিবে না। হাজার হোক, দুজনের সম্পর্ক করার মাঝে জড়িয়েছিল আরো কিছু মানুষ। নিজেকে সঠিক প্রমাণের ইচ্ছেও হয়নি আওয়ানের। ভীষণ অসহায় হয়ে পড়েছে তিয়াশা। নিজ মনকে বোঝাতে বারবার অক্ষম হতে হতে আবারও জিতে নিয়েছে সক্ষমতা। চোখের জ্বর আড়াল করে হাসি মুখে বসে রইল বেডের এক কোণে। রাজিনের বাসা থেকে লোক এসেছে। পারিবারিক নিয়ম অনুসারে বিয়ের দিন শ্বশুরবাড়ি থেকে গহনা পরিয়ে দেওয়া হয়। তিয়াশার হবু শাশুড়ি মাহমুদা ছেলের বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। নজর টিকা লাগিয়ে বলে, তুমি তো আসমানির অপসরী না। প্রত্যুত্তরে তিয়া বলে, দোয়া করবেন আন্টি, অপসরে যেন নিজ ব্যক্তিত্ব হারিয়ে না ফেলে। ওমা, সে কি কথা? ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে কেন? এমন সুন্দর মুখখানা সবসময় স্নিগ্ধ আর অপরূপাই থাকবে, সবসময় সঠিক সিদ্ধান্ত নিবে। আপনি কি এক্ষুনি চলে যাবেন আন্টি? হ্যাঁ, নিয়ম তো তাই বলে। মাহমুদা চলে গেলেন। দরজায় কপাট লাগিয়ে বিছানায় বসলো তিয়া। সম্মুখে আয়না রয়েছে, নিজ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সেখানে। অমানবিক আচরণ ফুটে উঠেছে এই মুখে। নিজের ভিন্ন সত্তা দেখে হাহাকার নেমে এলো অন্তরে। বিছানার চাদর খামচে ধরলো। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে স্থির করে। হাতের সরু পাতলা চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে পাশে ফোন হাতড়ে আওয়ানের নাম্বারে মেসেজ লিখলো। তবে হঠাৎই আওয়ানের প্রোফাইল চোখে এলো। মধুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে হাস্যোজ্জ্বল চেহারায়। হু হু করে উঠল তিয়ার বুকটা। হাত থেকে ফোনটা ফেলে দিয়ে অস্থির হয়ে পড়ে। এ কি ভুল করেছিল সে? কিছুক্ষণের মাঝেই বাচ্চাদের হৈহুল্লোড়ে কর্ণপাত হলো। বর এসেছে, বর এসেছে ধ্বনিতে মুখরিত চারপাশ। এখন শুধু তিয়াকে ডেকে নেওয়ার অপেক্ষা। নদীর ধারে বসে ইটার ঢিল ছুটছে আওয়ান। কোনো অনুভূতি নেই। সময় পরন্ত বিকেলের মাঝামাঝি। সবকিছু ঠিক থাকলে এতক্ষণে তিয়ার বিয়ে হয়ে যাওয়ার কথা। ফোনটা সুইচ অফ করে রেখেছে, যাতে কেউ কোনো তথ্য দিতে না পারে। সহ্য হবে না যে। অঢেল সময় পার করে মধুপ্রিয়ার আগমন হলো। অনেকটা সময় জুড়ে আড়াল থেকে সে দেখছিল বিধ্বস্ত আওয়ানকে। দুজনের মাঝে ভালোই দূরত্ব। কারো উপস্থিতি বুঝেও তাকালো না আওয়ান। আনমনে পানিতে ঢিল ছুটতে লাগলো। কি সুন্দর করে ঢিলগুলো স্প্রিংয়ের মতো দোল খেয়ে খেয়ে পানির সাথে মিশে যায়। এই সৌন্দর্যের কারণ খুঁজতে গিয়ে অনুভব হলো সেটা অসাধ্য। সৃষ্টিকে অনুভব করা যায়, তবে এর রহস্য উন্মোচন করতে গেলে পাগল হয়ে যেতে হয়। লোকে সাত করে বলে না বিজ্ঞানীরা পাগল হয়, তবে আওয়ান তো বিজ্ঞানী নয়। এই সাধারণ ভাবনার ফলে কি তাকে পাগল সম্বোধন করা হবে? হতেও পারে। মাথার নিউরনগুলো ঠিকঠাক কাজ করছে না যে। কি করছো? ঢিল ছুটছে। সেটা তো দেখলামই, তবে এই সময় তোমার এখানে থাকা উচিত। তাহলে কোথায় যাব? টিয়াপুর বিয়ে দেখতে গেলে না যে? তুমিও তো দেখোনি। আমি তো বেঁচে ছিলাম অন্য কাজে, মাত্রই আসলাম। তোমাকে ফোনে বলেছিলাম তো। ও তাই তো, তুমি বিজি ছিলে। একটা কথা বলবে আওয়ান? বলো। টিয়াপুকে ভালোবাসো? সহজ একটা প্রশ্ন, যার উত্তরও খুবই সোজা। তবে আওয়ানের কাছে সুইচ পরবর্তের ন্যায় মনে হলো। মধুপ্রিয়ার প্রশ্নে ভীত সন্ত্রস্ত নয় সে, তবে কোথাও জ্বালা পড়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিয়াশা অন্য কারো নামে সংরক্ষিত। কারো সামনে দাঁড়িয়ে যে এই প্রশ্নগুলো ছুঁড়েছে সে এককালীন প্রেমিকা ওর। বলা উচিত যে এখনো প্রেমিকা, তবে সংঘর্ষিতভাবে বিচ্ছেদ ঘটিয়েছে আওয়ান। আকাশের কাঠফাটা রোদ, রোদে গায়ের চামড়া ঈশ্বর জ্বালা পোড়া করছে। তবে ভালোই লাগছে এখানে। টিয়াপুর সাথে কথা বলবে আওয়ান? না। কেন?
যে আমার নয় তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ মধুপ্রিয়া? মধুপ্রিয়া আওয়ান তাকে প্রথমবারের মতো পুরো নামে সম্বোধন করলো। এতেই বোঝা যায় ভালোবাসায় কতটা খাদ মিশে আছে। ছেলেটা চোখ মুখ বলে যাচ্ছে, আমি ভালোবাসি তিয়াকে, খুব বেশি ভালোবাসি পাগলিটাকে। মধু আড়াল করলো নিজেকে, গলা ধরে আসছে বারবার, শুকিয়ে যাতা অবস্থা, কান্না পাচ্ছে খুব। আওয়ানের চোখে মুখে লেগে থাকা তিয়াসার প্রতি গভীরটা মধুকে ভেঙে গড়িয়ে দিচ্ছে একটু একটু করে। প্রচন্ড কান্না আসতে চেয়েও কোনো এক নাম না জানা বাধা তাকে আটকে ধরল। আওয়ানের চোখ থেকে এক ফোঁটা জল পড়তে নিয়েও পড়ল না। কোনো বিশেষ পদ্ধতিতে চোখের পানি শুষে গেল চোখের মাঝে। পকেট থেকে তিয়ার ছবি বের করে সেটার উপর জমে থাকা ধুলোবালি মুছে বলে, জানো মধু, ভালোবাসা খুব খারাপ জিনিস। মিথ্যে বলবো না, তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা ভালো লাগা, তবে ভালোবাসা তিয়ার জন্যই লুকিয়েছিল। তোমার এলোকেশ আর সুন্দরী মুখমণ্ডল হয়তো ক্ষণিকের জন্য আমায় আকৃষ্ট করেছে। আমি নিজের ভুল কিংবা অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ করছি না, কারণ এতে পাল্টে যাবে না সমস্তটা। দীর্ঘ 6 বছরের বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে রূপান্তরিত হয়েছিল আমি সত্যিই জানি না। প্রথম দিকে তো তিয়ার সাধারণ আকুতিই আমি ফিরিয়ে দিয়েছিলাম, পরদিনই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ততক্ষণে তিয়া খুব করে মানিয়ে নিয়েছে নিজেকে, সে যথারীতিতে প্রত্যাখ্যান করেছে আমায়। আমি দোষ দিচ্ছি না কাউকে, তবে আফসোস হয় খুব। লাল টুকটুকে শাড়ি পরিহিতা তিয়া আজ আমার ঘরের বউ হলেও হতে পারত, তবে এখন সে অন্য কারো। আই এম সরি মধুপ্রিয়া, এতদিন যাবৎ তোমার সাথে অন্যায় করার জন্য। আমি সত্যিই বুঝতে পারিনি আমি তোমার মোহে পড়েছি ক্ষণকালের জন্য। আসলে কখনো ভালোবাসা ছিলই না। কি নিষ্ঠুর স্বীকারোক্তি। মধুর গাল বেয়ে নেমে যাচ্ছে স্বচ্ছ তরল। আওয়ানের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। কারো দোষ নেই এতে। এই ভাগ্যকে স্বাচ্ছন্দ্য না হলেও পাথর চাপা দিয়ে মেনে নিল মধু। সন্ধ্যের আজান পড়েছে। মধুপ্রিয়া আর আওয়ান পাশাপাশি বসে আছে। দুজনে বিচ্ছেদকে গায়ে জড়িয়ে নিয়েছে। তবে মধু নিজের ভালোবাসার দাম দিবে আজ। যা সাজিয়ে এসেছে দুপুরে। আওয়ানের কাঁধে হাত রাখলো সে, মলিন কণ্ঠে শুধালো, বাসায় যাব না? তুমি যাও মধু, আমি পরে যাব। কেউ যে তোমার জন্য অপেক্ষা করছে আওয়ান। অপেক্ষা? কে কে করবে এই অপেক্ষা? মধুর অন্তরে স্মিত হাসি। ঘটনাটা তৎক্ষণাৎ চট করে মাথায় সাজিয়ে নিল আওয়ান। আনমনে ফুটে উঠল কয়েক ফালি উজ্জ্বল হাসি। ছুটতে ছুটতে চলে এলো চিরচেনা নদীর পাড়ে। হালতো পায়ে পানির সাথে খেলা করছে একটা মেয়ে। আধারে স্পষ্ট নয় তার অভয়ব। আকাশে গর্জে ওঠা মেঘের ডাক। আওয়ান এগোনোর সাহস পেল না। তার পূর্বেই খিলখিল করে হাসতে লাগলো মেয়েটা। নিজের জীবনের সমস্ত পাট ঝুঁকি আওয়ানের কাছে এসেছে সে। খোলা চুলগুলো আলোড়ন সৃষ্টি করেছে। মুহূর্তে মেঘ গর্জন তুলে আহ্বান করলো বন্ধু মিষ্টিকে। আওয়ানের বুকের ভেতর ধিম ধিম শব্দ হতে লাগলো। শ্বাসগুলো ভারী হয়ে আছে। তুমুল বৃষ্টিতে ভিজে গেল চোখ মুখ সহ প্রতিটি লোমকূপ। মেয়েটার খিলখিল হাসিতে মতোয়ারা ভুবন। মেঘের গর্জনের সাথে অস্পষ্ট অভয়বের মেয়েটার কণ্ঠের অচেনা সুর বেজে এলো। মেঘের বন্ধু বৃষ্টি আর আমার বন্ধু তুই।